সিরামিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পাত্র, ঠিক আছে? মানে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে সিরামিক্সটা হচ্ছে পাত্রের সঙ্গে রিলেটেড, স্কাল্পচারের সঙ্গে নয়। শান্তিনিকেতনের ডিজাইনের সঙ্গে সিরামিক্স ওই পাত্র, ইউটিলিটি অবজেক্ট। কিন্তু বড়োদার সিরামিক্স কিন্তু স্কাল্পচারের সঙ্গে রিলেটেড, টিয়ার দারোজের সঙ্গে। এটা একটা মানে আমার কাছে সুবর্ণ সুযোগ। মানে দারোজ স্যার এসে আমাকে বললো মেরে সব কাম করেগা, তো আমি এক কথায় রাজি হই এবং আমি চলে যাই থানগাড়ে ওনার সঙ্গে। থানগার হচ্ছে গুজরাটের একটা জায়গা যেখানে টোটাল সিরামিক্স ইন্ডাস্ট্রি ছাড়া কিচ্ছু নেই। তারপরে ধরো যখন আমি তাজ করছি, তাজের কাজটা করতে গিয়ে যেটা আমার খুব মজা হয়েছে, আর্কিটেক্ট ছিলেন কপিল বাল্লা। এবং বিশ্বাস করো সোমনাথ, যে আর্কিটেক্ট আর আর্টিস্টের সম্পর্ক ছাড়া কোনো ভালো কাজ হয় না, আমি সেখানে উপলব্ধি করব। তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের স্টুডিও কেলেক্স অনার, আর প্লাস আমার সহধর্মিণী অর্পিতা। বেবির থেকে আগে হচ্ছে একটা স্টুডিও বানাবো যেটা আমাদের সন্তানের মতন করেই থাকবে, এবং সেখানে আমার যা কালেকশান, তোমার যা কালেকশান, সেগুলো রাখবো। ক্ষেত্রটা কিন্তু খুব ছোট, ঠিক আছে, কিন্তু তোমার ভাব বা তোমার শিল্প জগৎ কিন্তু অনেক বড়। ওই সিরামিক্স একটা সিস্টেম আছে, সিরামিক্স ইন্ডাস্ট্রি, মানে সিরামিক্স তার নিজের, মানে তার কাউকে জানা, তার গ্লেজ নিজের, তার মাটির কম্পোজিশন কিন্তু। আর আমার যেহেতু ধরো মানে এই আর্দানোর এটা ভালো লাগে, কারণ স্টোন ওয়াটার কারণ এখানে বিদেশি বিদেশি মনে হয়, কারণ একটা হোয়াইট বডি, হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে ধরো ওই মজাটা পাই না যেটা আর্দানোরে পাই। অসাধারণ ক্লাব একটা, বরিশা ক্লাবের মতন ক্লাব আমার কাছে। তারপরে বছর পুজো করেছি ধরো শ্যামাপল্লী শ্যামা সংঘ, হ্যাঁ, ঠাকুরটা বানিয়েছি, প্যান্ডেল স্ট্রাকচার করতে পারিনি, মানে কোথাও তো একটা গাফিলতি ছিল। যে আর্টিস্টকে নিয়ে এসছি আমাকে প্রাইজটা পাওয়াতেই হবে, কিন্তু শিল্পীর পক্ষে এটা কিন্তু সম্ভব নয় যে প্রাইজ এনে দেবে। মায়ের মূর্তিটা কোথাও একটা টান আছে, এবং ওই কারণে আমার কোথাও মনে হয়েছে কালীঘাটে এত ডিজাইন থাকা সত্ত্বেও কেউ দেখেনি কেন। সবাই গেছে সোজা মা পুজো দিয়েছে, বেরিয়ে এসেছে, এত ডেকোরেশন কেউ দেখে। আমার সৌভাগ্য রিলায়েন্সের জন্য আমি দেখতে পেয়েছি, এবং আমি রেগুলার ওই 60 ফিট উঠতাম মইবে, ধরো আমার নেশা হয়ে গেছিল। আমাদের সামনে এখন আছে টই এবং টম্বুর। আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করবো আগে যে টই টম্বুর মানে কি জানো, কেন নামটা দেওয়া হয়েছে? টই মানে যেমন পাখিরা ডাকে টই টই এরকম করে, ওরকম একটা রিদম আছে। আর টুম্বুর হচ্ছে মানে একটা মিউজিশিয়ান গড। এটা 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 ইতিহাসে প্রমাণিত। আর বেসিক্যালি টইটুম্বুর আমরা ভেবেছিলাম সেটা হচ্ছে আমাদের পরিপূর্ণতা, সেইখান থেকে নাম টইটুম্বুর। টম্বুর মানে হচ্ছে পরিপূর্ণতা, কিন্তু আমি বাবার কথাবার্তা নিতে চাইছি না। আমি চাই টই মানে একটা মিউজিক রিদম। আচ্ছা, তাহলে পাখি যদি এটাই যদি মিনিং হয়ে দাঁড়ায়, তাহলে আমি চাইবো তুমি ওই রিদমের যদি একটা গান শোনাও। কোন গানটা শোনাবে? দুই হাতে কালে। রাজি? হ্যাঁ। চলো দুজন একসাথে। দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে, দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে, সুপ্তি ছুটে নৃত্য ওঠে, নৃত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। আমি একটা কথা বলি, হ্যাঁ। তোমরা এত সুন্দর গান করো কিভাবে? তোমরা কোথায় গান শেখো? হ্যাঁ, কে স্যার তোমাদের? মনোজ মুরালি নাই। আপনাকে নিয়ে যখন আমরা জানবো, মানে এত ভ্যারাইটি রয়েছে, আপনি এত কিছুর সঙ্গে যুক্ত, সেটা আমরা আস্তে আস্তে খুলবো। প্রথমে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনাকে অনেকেই ভাবেন তমাল ভট্টাচার্য একজন সিরামিক আর্টিস্ট, আপনি কি মনে করেন? আমার কাছে যেটা মনে হয় সোমনাথ, যেটা হচ্ছে সিরামিক্স সাথে লোকে বলবে, আমি কেন বলবো, মানে লোকে সেটা বলছে, সেটা লোকের মনে হচ্ছে, কিন্তু সিরামিক্সের জার্নিটা আমার কিন্তু একটা অন্যরকম ভাবে আসা, হ্যাঁ, এবং সেটা কিন্তু মানে ভালোবাসা বলো, হ্যাঁ, একটা ধরো মানে মাটির সঙ্গে থাকবো বলে, হ্যাঁ, তো সেটার
থেকেই এই জার্নিতে আসা। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন কলা ভবনে পড়ি তখন কিন্তু আমি পেন্টিং নিয়ে পড়তাম, আমি সিরামিক্স নিয়ে পড়তাম না সঙ্গে। এবং কলা ভবনে পেন্টিং নিয়ে পড়ার পর যখন আমি বড়োদায় এলাম, বড়োদা আমি পড়লাম মিউরাল নিয়ে। আর সেটা, আর মিউরালের জার্নিটা কিন্তু আমার কলেজের আগে থেকে। তো আসার পর তখন আমি মিউরাল নিয়ে যখন পড়ছি তখন আমার কাছে যেটা এলো যে ক্লে নিয়ে কাজ করার একটা সুযোগ এলো। আর সেটাও এলো পিয়ার দারোজের মাধ্যমে। তো কিছু ক্লে পড়েছিল ডিপার্টমেন্টে, তখন আমাকে বলা হয় যে তুমি ক্লে নিয়ে কাজ করতে পারো। এটা কি বড় দেয়? এটা বড়োদা মাস্টার ডিগ্রি করার সময়। তো আমার মাস্টারমশাই ছিলেন জয়ন্তী রাওয়ারিয়া স্যার। তো স্যারকে আমি জিজ্ঞেস করি, স্যার আমি কি করে কাজ করব? বলে তুমি দারোজের ক্লে পড়ে আছে, তুমি কাজ করতে পারো দারোজ স্যারের ক্লে। তো আমি কাজ শুরু করি। তখন গ্লেজ জানি না, হ্যাঁ, সিরামিক সম্বন্ধে সেই অভিজ্ঞতা আমার নেই। তো আমি গেলাম জ্যোৎস্না ম্যামের কাছে। জ্যোৎস্না ভাট হচ্ছে আমাদের সিরামিক্স মানে পুরো ফ্যাকাল্টির একজন বিখ্যাত একজন সেরামিস্ট। তো ওনাকে গিয়ে বললাম, ম্যাম थोड़ा सा मुझे बताएंगे कैसे ग्लेज करते हैं? तो मैम टीजी बनाओ, टीजी बनाओ। तो व्हाट इज टीजी मैम? তো ম্যাম বললো যে টিজি হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লেজ। তো তুমি ট্রান্সপারেন্ট গ্লেজ বানাও, তার সঙ্গে অক্সাইড মেশাও, গ্লেজ হয়ে যাবে। তো এটা তখন আমার কাছে কিছু মাথায় ঢোকেইনি, বুঝলে তো। তো আমি যখন ধরো ওটা জানলাম যে টিজি একটা ব্যাপার হয়, সেটা ট্রান্সপারেন্ট গ্লেজ। আচ্ছা, তো আমি এটা করতে গিয়ে তখন আমার কাছে এক্সপেরিমেন্ট শুরু হলো, আমি চেষ্টা করলাম। এবং বড়দা থাকাকালীন আমি অনেকগুলো ওয়ার্কশপ এবং কিছু প্রজেক্ট আমি কাজ করি। প্রজেক্ট মানে হচ্ছে ধরো ওখানে কিছু কলেজের একটা মিউরাল হবে, হ্যাঁ, সেটা টেরাকোটা নন গ্লেজ করি। আর খুব ভালো একটা সুযোগে বড়দার ওয়ালে আমার একটা কাজ আছে, যেখানে ধরো মানিদা কাজ করছেন, কেজি সুব্রমণিয়াম, হ্যাঁ, তো অনেকের কাজ রয়েছে। আমাকে রিনি ধুমাল ছিলেন আমার প্রিন্সিপাল, মানে ডিন ছিলেন তখন। তিনি বলেন যে তুমি পেন্টিং ডিপার্টমেন্টে একটা মিউরাল করতে পারো পার্মানেন্ট। তো সে কাজটা আমি করতে পারি, সেটা আমার প্রাপ্তি। তো আমার প্রাপ্তির মধ্যে হচ্ছে মাস্টারমশাইদের ভালোবাসা, লোকের আশীর্বাদ। আজকে তুমি যেটা বললে সিরামিস্ট, সেখান থেকে হয়তো আমি সিরামিস্ট। কিন্তু আপনি তো স্যার পেন্টিং এর ছাত্র। হ্যাঁ, পেন্টিং এর ছাত্র, তাই জন্য আমার সিরামিক্সটাও কোথাও আলাদা। কেন বলছি, মানে সিরামিক্স করাটাও আলাদা, কারণ আমি তো পটস প্যান থেকে আসেনি। তো অনেক জায়গাতে আমাকে নিয়ে লেখা হচ্ছে বিয়ন্ড স্পট অ্যান্ড প্যান আর্টিস্ট, ঠিক আছে। কারণ সিরামিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পাত্র, ঠিক আছে। মানে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে সিরামিক্সটা হচ্ছে পাত্রের সঙ্গে রিলেটেড, স্কালচারের সঙ্গে নয়। শান্তিনিকেতনের ডিজাইনের সঙ্গে সিরামিক্স ওই পাত্র, ইউটিলিটি অবজেক্ট। কিন্তু বড়োদার সিরামিক্স কিন্তু স্কালচারের সঙ্গে রিলেটেড। আচ্ছা, এটা কি বরাবরই? এটা বরাবরই, এখনো কি তাই? আপনি এখনো যেটা তাই, বললেন, এখনো তাই। আপনার আসার আগে, আমরা আপনার নামটা পাওয়ার আগে শুধুমাত্র কি এই সিরামিক নিয়ে, পাত্র নিয়েই কাজ হচ্ছে? পরবর্তীকালে এই যে আমূল চেঞ্জটা, সেটার বলি, উৎপত্তিটা কখন থেকে হ্যাঁ, দেখা যাচ্ছে? এটা বাংলার বুকে বলছি আমি। ধরো বাংলার বুক আমি তোমাকে যেটাই বললাম, ধরো ইন্ডিয়া মানে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ বা শান্তিনিকেতনের সিরামিক্সটা ছিল যেহেতু মানে পাত্র পটারি, ওরিয়েন্টেড, পাত্র পটারি oriented। ওরিয়েন্টেড, তার যেহেতু স্টুডেন্টরা কিন্তু পটারির বাইরে ভাবতে পারেনি। এটা তো মানে ওদের দোষ নয়, এটা যেহেতু সিস্টেমের দোষ, ঠিক আছে। তাই জন্য ধরো এরকম একটা রিভিউ আমাকে নিয়ে লিখেছিল, এটা তো আমি তৈরি করিনি না। ধরো যখন লিখছে যে বিয়ন্ড পটস অ্যান্ড প্যান, এটা আমার 1600 এটা 2005-এ। 2005, তখন কিন্তু ডিক্লেয়ার করছে যে নিউজ পেপার বলছে, এটা আমি বলছি না। না স্যার, আমি শুধু প্রশ্ন করছি। আমি দর্শকদেরকে জানার জন্য বলছি যে আপনি কি তাহলে প্রথম যে ভাঙে এই পাত্র থেকে স্কাল্পচারের কোথাও দিকে যাওয়ার? একটা, কোথাও তো একটা মনে হয়। ধরো দরজ স্যারের কাছে আমার শেখা ধরো মিউরাল, ঠিক আছে, কিন্তু দরজ স্যারের মানে কাজের মধ্যে মাস্ক মিউরাল সেটা ছিলই, হুম। ঠিক আছে। কিন্তু ধরো কিন্তু ওনারা তো মানে যেহেতু থ্রো করতে পারেন, হ্যাঁ, ওদের মধ্যে একটা ওই ওই ক্যাপাসিটিটা আছে, কিন্তু ওদের মধ্যে কোথাও একটা কিন্তু ওই কাজে একটা পাত্র প্রভাব ছিলই। কিন্তু আমার তো ওই থ্রো ক্যাপাসিটিটা নেই, আমি তো এসছি পেন্টিং থেকে। তো আমার মধ্যে পাত্র প্রভাব কখনোই পড়েনি, তাই জন্য বলেছে বিয়ন্ড পটস অ্যান্ড প্যান। একদমই। তো আমি যখন মিউরালে পড়ি তখন বড়দায় দেখেছিলাম যে তারা কিন্তু শুধুমাত্র পটস প্যান বানায় না। মানে আমি কলকাতার ট্রেন্ড দেখেছি হুম। বা শান্তিনিকেতনের ট্রেন্ড দেখেছি, তারা কিন্তু শুধু পটস অ্যান্ড প্যান মানে ইউটিলিটি অবজেক্টের উপর সিরামিক্সটাকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু বড়দায় সেটা ছিল না, বড়দার কালচারের সঙ্গে ছিল বলে তাদের কাজও একটু ভিন্ন ধরন ছিল। এবং আমি যেহেতু পেন্টিং থেকে, তো আমার যেটা সুবিধা হয়েছিল যে আমার কাজের মধ্যে পেন্টের কোয়ালিটি থাকবে, একটু ফর্ম থাকবে। তো আমার কাজটা একটু চেঞ্জ হয়। এবং যেহেতু আমি মিউরাল করি, তো সিরামিক্সের জার্নিটা অনেকটা বেশি আমার মিউরাল নিয়েই। তো আমার মিউরাল করার প্রথম অভিজ্ঞতা জন্মায় হচ্ছে পিয়ার দারোজের সঙ্গে। এটা একটা মানে আমার কাছে সুবর্ণ সুযোগ। মানে দারোজ স্যার এসে আমাকে বললো মেরে সাথ কাম করেগা। তো আমি এক কথায় রাজি হই এবং আমি চলে যাই থানগাড়ে ওনার সঙ্গে। থানগার হচ্ছে গুজরাটের একটা জায়গা যেখানে টোটাল সিরামিক্স ইন্ডাস্ট্রি ছাড়া কিচ্ছু নেই। ওখানে সিনেমা হল নেই, ওখানে তোমার কোনো মানে মল নেই, এবং মানে 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 দৈনন্দিন জীবনের আনন্দ ফুর্তি করার জায়গা কিছু নেই, ওখানে শুধু ফ্যাক্টরি
এবং মালিকও যেরকম কাজ করছে ওখানকার লোকালরাও কাজ করছে, এবং সেখানে তোমার তৈরি হয় স্যানিটারি ওয়্যার, ঠিক আছে, পটস প্যান সব কিছু। সেখানে স্যার নিয়ে যান এবং স্যারের কাছ থেকে আমি 3টে প্রজেক্ট করি মিউরাল। একটা হচ্ছে সাহারা মল গুরগাঁও, সেখানে একটা বড় প্রজেক্ট হয়। IPL গুজরাট বলে একটা প্রজেক্ট থাকে। আরেকটা প্রজেক্ট ছিল হচ্ছে ওনার পার্সোনাল একটা কোনো বায়ার্সের প্রজেক্ট। এই 3টে কাজ করি এবং 3টে কাজের আমার সাংঘাতিক অভিজ্ঞতা। অভিজ্ঞতাটা কীরকম ধরো, অভিজ্ঞতাটা হচ্ছে মানে আমি তো গ্লেজ জানি না, কিন্তু যারা ফ্যাক্টরিতে কাজ করে তারা কি করে, একটা মেজারমেন্ট অনুযায়ী গ্লেজটা পট মিলের মধ্যে যায়, যে পট মিলটার হচ্ছে যেখানে গ্লেজটা লিকুইড ফর্মে একসঙ্গে মিক্সিং করা হয়, যাকে পট মিল বলা হয়। এবং সেটা হচ্ছে ধরো ধরো ফেলসপার দিচ্ছে, কোয়ার্স দিচ্ছে, তার সঙ্গে অক্সাইড দিচ্ছে, এবং সেটা মিশিয়ে গ্লেজের একটা কম্পোজিশন করছে, পুরো রাসায়নিক প্রক্রিয়া মানে কেমিস্ট্রি। আমি না সেগুলো লিখতাম 1:2:3, এবং সেটা আমার কিন্তু একটা অন্যরকম জার্নি থেকে শেখা। এবং সেটা করার পর আমি যখন দিল্লিতে স্যারের সঙ্গে কাজ করি, তো আমার কাছে গ্লেজটা আরো পরিষ্কার হয় কিভাবে কাজ করা যাবে। এই আমার সিরামিক্সের যাওয়ার জার্নি। মানে আপনার যখন স্যারের সঙ্গে অলরেডি গ্লেজ করছেন, তার যে আপনার রেশিও হ্যাঁ। আর ফ্যাক্টরি রেশিও সম্পূর্ণ কি আলাদা? আলাদা কাছাকাছি? সবাই তো সেটা, কারণ তুমি যে কালারটা চাইছো, ধরো যে ব্লুটা তুমি চাইছো সেটা তোমার ব্লু, ফ্যাক্টরি চাইছে একটা আলাদা রকম ব্লু। গ্লেজ কিন্তু সবসময় অক্সাইডের তারতম্য বডি অনুযায়ী চেঞ্জ হয়। মানে কিরকম ধরো জানো তো, মানে তোমার গায়ে যে গ্লেজটা লাগানো হবে বা যে পাত্রে লাগানো হবে, সেটা হচ্ছে ওই পাত্রের কি রিয়াকশন, সেটা তোমার টেস্ট ছাড়া তুমি বুঝবে না, ওই টেস্ট করেই কিন্তু লাগানো হয়। মানে এটা একটা বিশাল প্রসেস, ঠিক আছে। আর যেটা হয় ধরো সিরামিক্স কিন্তু শুধু আর্টিস্টের ওপর নির্ভর নয়, কোথাও কিন্তু ফার্নেসটাও একটা ইম্পর্টেন্ট জায়গা, যে তার ভেতরকার মানে আগুন বাতাস মানে এয়ার সব মিলিয়ে কিন্তু গ্লেজের একটা প্রক্রিয়া, ওটা ন্যাচারাল প্রসেস এটা। আপনাকে তো ডাইরেক্ট আমরা কলেজ লাইফে চলে এসেছিলাম। জানতে চাইবো ছোট্ট তমাল কিভাবে এই আর্টের প্রতি আকর্ষণ, যেরকম করে আমরা টইটুম্বুরকে দেখছি, আপনার পরিবেশ জানার চেষ্টা করব। দেখো, এটা গল্প শোনা মার কাছে যে আমি নাকি যখন লিখতে পারি না, মানে ABCD বা অ আ ক খ, তো দেখে দেখে আমি নাকি ওই ধরো লেখা আছে ভ্যারাইটিস ক্লথ স্টোর্স, তো আমি ওটা লেখাটাকেই নিয়ে গিয়ে বলে মা আমি এঁকেছি, তো মা আমাকে বললো এটা তুই আঁকিস কি, তুই লিখেছিস তো। লিখেছিস? মানে লেখা কাকে বলে, মানে এরকম আর কি, মানে ওই যা প্যাঁচানো জফলা ওটা জাস্ট কপি করে নিয়ে গিয়ে বলছে এটা আমি এঁকেছি। মানে এটা আমার হচ্ছে ছোটবেলার গল্প আর কি। মানে এটা ইচ্ছে ছিলই, মানে ছবি আঁকবো ভেতরে, নইলে ধরো আমি বিকম পড়ার পর শান্তিনিকেতন আসিনি। আচ্ছা, আপনি বিকমের ছেলে? তো দাদা তো যেহেতু ধরো আবার কি নতুন করে গ্রাজুয়েশন শুরু করতে হয়? আবার নতুন করে গ্রাজুয়েশন করতে হয়, মানে বিকম পাস করার পর 95 পাস করি, তারপরে আমি শান্তিনিকেতন যাই। তো ওখানে আবার 5টা বছর পড়ি, সেটা বিফাইন হয় আমার। বি ফাইন হয়। তারপরে আবার 2 বছর ছিল আমার মাস্টার ডিগ্রি, সেটা হচ্ছে বড়দাতে আর কি। বড়দাতে কেন বা বাঁচতে হলো? বড়দায় বাছাটা হচ্ছে মানে আমার পড়ার ইচ্ছে ছিল ধরো মিউরাল নিয়ে, কারণ আমি মিউরালটা শুরু করি হচ্ছে কলেজের আগে। আমার একজন মাস্টারমশাই, মানে আমার মাস্টারমশাই গুরু বলতে পারো, দিলীপ মিত্র। দিলীপ মিত্র তখন কলকাতাতে থাকেন এবং তার কাছে আমি ছবি আঁকতে যাই, শিখতে যাই আর কি। তো শিখতে গিয়ে দিলীপদা দেখি মোজাইক মিউরাল করছে, মোজাইক মিউরাল করছে এবং টালি কেটে 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 কেটে, তো আমি জিজ্ঞেস করি এটা কি, তখন বলে যে এটা মিউরাল, তো এটা ওয়ালে একটা লাগবে, কামারহাটি মিউনিসিপ্যালিটির একটা কমিউনিটি হল, তার হলের দেয়ালে লাগবে, এবং সাবজেক্ট হচ্ছে রক্তকরবী। তো আমি রোজ দেখতাম, তো একদিন হঠাৎ করে মাস্টারমশাই আমাকে সুযোগ দেন, এই সুযোগটা বলছি মানে মাস্টারমশাইদের সুযোগ, আমাকে বলেন যে তুমি করতে পারবে, মানে বাঙালিতে তুমি করতে পারবা? তো আমি বললাম যে হ্যাঁ চেষ্টা করে দেখতে পারি, কাল থেকে চলে এসো। তো আমি যাই এবং সেটা আমার প্রথম মিউরাল করার সৌভাগ্য, এবং সেটার আমি তোমাকে ছবি দেখাতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। তো এটা হচ্ছে প্রথম আমার মিউরাল জীবনের, মাস্টারমশাইয়ের সঙ্গে। এটা হচ্ছে টোটাল কাজটা আর কি। এটা হচ্ছে নজরুল মঞ্চের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর, এটা পুরো ডিজাইনটাই দিলীপদার। আমি তখন কলেজের আগের তমাল, তো এটা আচ্ছা, দিলীপদারই তোলা ছবি। এই যে ছোট ছোট এগুলো নিয়ে মিউরাল, এটা 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 হচ্ছে তোমার মোজাইক মিউরাল বলে। মোজাইক, যেটা আমরা স্টেশনে দেখতে পাই। একদম, এটাকে মোজাইক মিউরাল বলে, এবং এটা হচ্ছে টালি, গ্লেস টালিকে কেটে 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 করা। এখন যেটা ধরো 1 ইঞ্চি বা 1 ইঞ্চি পাওয়া যায় গ্লাস টালি, সেটা দিয়েও হয়, কিন্তু এটা একটা মজা আছে। মানে স্যারের কাছে যখন শেখার সময় ধরো মুখের মধ্যে লাইট অ্যান্ড শেড কিরম পড়বে, এবং এটা কিন্তু গণেশবাবু অনেক রকমই মিউরাল করেছেন, গণেশ হালুই, এবং উনি কিন্তু গণেশবাবুর ছাত্র, মানে দিলীপ মিত্র। আচ্ছা আচ্ছা। গণেশবাবু বহরমপুরের মিউরাল, সেটাও আমি দেখেছিলাম যখন মানে কাজটা হয়ে যাওয়ার পর স্যার আমাকে দেখিয়েছিলেন, মাস্টারমশাই আর কি। তো এইভাবে আমার মিউরাল জার্নি শুরু আর কি। আপনাকে এটা বেশি টানতো মিউরালটা?
হ্যাঁ মিউরাল আমাকে টানতো প্রথম থেকেই। স্পেসিফিক কোনো কারণ? স্পেসিফিক কারণ ধরো একটা ওয়াল সারফেস, ঠিক আছে, এবং সেটা হচ্ছে আর এত বড় একটা মানে হিউজ একটা ওয়াল। আর সিরামিক্স তখন আমি বুঝতাম না, কারণ এটাও তো সিরামিক্স, এটাও ceramics। এটাও সিরামিক্স। তো ধরো কোথাও একটা এই যে বলে না মানে আমি আর্টিস্ট না আমাকে ভগবান সে পথে নিয়ে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, মানে আপনার ব্যাপারটা এরকম লিঙ্ক আপ কিন্তু হতে link শুরু up করেছে। হতে শুরু করে দিয়েছে তখনই। তো এইটা থেকে আমার জার্নি শুরু। তারপরে ধরো অনেক মানে তাজে কাজ করেছি, হ্যাঁ, তারপরে ধরো আর্ট স্পেস ইন্ডিয়াতে আমি কাজ করেছি, এবং তখন সেটা হয়তো মোজাইকে করিনি, তখন যেহেতু সিরামিক্সটা জেনে গেছি, তো সিরামিক্স নিয়ে আমি কাজ করেছি আর কি। মোজাইক, সিরামিক, আর আপনি যেটা এই মুহূর্তে যেটা করছেন, কি পার্থক্য? না দেখো, সিরামিক্স কথার মানে হচ্ছে একটা ক্লে, এবং তার গ্লেস ক্লে পুড়িয়ে মানে একটা টেম্পারেচার সিরামিক্স বলে, ধরেন ধরো 1050, 1100, হ্যাঁ, এবং সেটা সিরামিক্স বলে। সিরামিক্স সেটা টালি যখন হচ্ছে তখন আমরা গ্লেস টালি বলছি, আর যখন 3D ডাইমেনশনের স্কাল্পচার বলছি তখন সেটা স্কাল্পচার বলছি, আচ্ছা আচ্ছা। আর আমি যখন ধরো 3D মিউরাল করছি তখন রিলিফ মিউরাল বলছি। কিন্তু প্রসেসটা মিডিয়ামটা কিন্তু সিরামিক্স, আর পদ্ধতিটাও এক? পদ্ধতিটা একই, মানে গ্লেস করা প্রায় হচ্ছে একই সব। একই। কিন্তু যখন তুমি কাজ করছো 3D মডেল যখন করছো তখন 3 ডাইমেনশনাল হ্যাঁ স্কাল্পচার হ্যাঁ আসছে। হ্যাঁ। আমার যখন ধরো রিলিফ করে কোনো এইটা যদি করি তখন এটা আমার ধরো তখন 2 ডাইমেনশনাল 2 ডাইমেনশন হয়ে গেল। ঠিক আছে, তো ওইভাবেই কাজটা করা হচ্ছে। 2003-এ আমি পাশ করি আমি আর্ট স্পেসে জয়েন করি, এবং এটা অসাধারণ একটা গল্প এই গ্যালারিটার। এটা হচ্ছে এরা কলকাতার একজন বিখ্যাত লোক মিস্টার সঙ্গীত কুমার মুখার্জি, ববি মুখার্জি বলে সবাই চেনে, আর যে মিতু মুখার্জি মানে মিতু দি মানে চিত্রোৎপলা মুখার্জি, এরা দুজন কলকাতায় আর্ট গ্যালারি করা এবং আর্টিস্টদের সঙ্গে সম্পর্কটা অসাধারণ জায়গা ছিল। রামাচন্দ্রন বলো, শোভা প্রসন্ন, যোগেন চৌধুরী, এবং সবাই তাদেরকে চিনতো, রাধাকৃষ্ণন প্রথম এনাদের সঙ্গে আমাকে মিট করেন দিল্লিতে। তো আমি যখন বলি যে রাধাদা আমি কলকাতায় গিয়ে কাজ করতে চাই, তখন রাধাকৃষ্ণন বলে যে তুমি একটা কাজ করো, একজন ভদ্রলোক আসছেন, তিনি হচ্ছেন ববি মুখার্জি, খুব ভালো লোক, তারা গ্যালারি করতে এবং সিরামিক্স একটা সিরামিক্স নিয়ে একটা কাজ করতে চাই। তো আমার সঙ্গে পরিচয় হয় একটা ভদ্রলোকের, এবং ইনি আমার কলকাতায় নিয়ে আসেন, এবং এই প্রথম আমার সঙ্গে গ্যালারির একটা লিঙ্ক, মানে গ্যালারির সঙ্গে সম্পর্ক যেরকম একটা হতে পারে তার আগে কোনো আমাদের ধারণা ছিল না। আমি ওদের রেসিডেন্সিয়াল আর্টিস্ট হিসেবে জয়েন করি, এবং আমার জার্নি থাকে 2003 থেকে 2007 পর্যন্ত, কারণ 2007-এর পর গ্যালারিটা বন্ধ হয়ে যায়, কারণ সেটা বিক্রি করে দেন তার পারিবারিক কোনো কারণের জন্য। কিন্তু এই যে এতটা দিনের জার্নি, আমি ওনারা 16 শো আমাকে দিয়েছেন দিল্লিতে হ্যাবিটেট সেন্টারে, সেখানে আমি আমার কলকাতায় শো হয়েছে, এবং কলকাতার শোতে মানে ভাবতে পারবে না, ওপেনিং করছে রামাচন্দ্রন, ঠিক আছে, সেখানে হচ্ছে পরিতোষ সেন, এবং এসে তারা আমার শো ওপেনিং করছে, এবং সেটা নিয়ে কত যে পেপার রিভিউ বেরিয়েছে মানে ভাবা যাবে না। এবং আমি সত্যি নিজের মতন করে রেসিডেন্সিয়াল আসলে কত যে কাজ করতে পেরেছিলাম গ্যালারিতে, মানে আজকে যে এখানে দাঁড়িয়ে আছি এই গ্যালারির কৃতজ্ঞতা আমি কখনো ভুলতে পারবো হবে না, না। বুঝলে তো, মানে এটা একটা আমার জার্নি পয়েন্ট আর কি। তারপরে ধরো আমি তাজে কাজ করেছি মিউরাল নিয়ে, হ্যাঁ, আদার্স অনেক জায়গায়, যেমন মানে এবছরই লাস্টে শেষ হলো আর কি আমার, সেটা হচ্ছে অ্যাম্বে বলে একটা গ্রুপ, তারা হাউজিং কমপ্লেক্স ডিজাইনিং করে তাদের পুরো 18খানা ওয়াল ছিল, তো সেখান থেকে আমি 7টা ওয়াল কাজ করি মিউরালের। তো সেটা বেশ মজার, মানে যেহেতু রেসিডেন্সিয়াল তার কি ডিজাইন হবে, আর সিরামিক্স মানে ব্যাপারটা কিরকম হয়তো গ্লেজ থাকছে তার মধ্যে। আরেকটা হচ্ছে যেহেতু আউটারে থাকতে যেটা খুব প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তুমি যখন তখন ওয়াশেবল, মানে তুমি জল দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার, মানে ওখার মধ্যে তোমার ধরো ন্যাচারাল যেহেতু, হ্যাঁ, তুমি জল দিয়ে পরিষ্কার করে একটু সাবান দিয়ে পরিষ্কার ক্লিন আবার আবার নতুনের যেমন মতন ছিল হয়ে তেমন যায়। হয়ে যায়। তারপরে ধরো যখন আমি তাজ করছি, তাজের কাজটা করতে গিয়ে যেটা আমার খুব মজা হয়েছে, আর্কিটেক্ট ছিলেন কপিল বাল্লা। তো হঠাৎ করে একদিন একটা ফোন আসে হার্স নিউটিয়ার অফিস থেকে আর কি, যে একটা মিউরাল হবে, সেটা হচ্ছে সিসিএনটি তাজ যেটা আছে তার ঠিক পেছনটা সুইস হোটেল ছিল, সেই সুইস হোটেলটা তাজ নিয়ে নিচ্ছে, এবং সেখানে ইন্টেরিয়ারে একটা ওয়ার্ক হবে, ভেতরে একটা ওয়ার্ক হবে, অনেকগুলো কাজ আছে। তো আর্কিটেক্টকে কপিল বাল্লা, মানে একদিন হঠাৎ করে উনি চলে আসেন আমার বাড়িতে, এবং বাড়িতে এসে আমার কাজ দেখেন এবং দেখে বলেন যে कमाल जी आप थोड़ा सा मेरे साथ काम कीजिए, तो आपका डिज़ाइन जो है दिखाइए। তো আমি দেখালাম, তো উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন, আমি লেআউট পাঠালাম, এবং বিশ্বাস করো সোমনাথ, যে আর্কিটেক্ট আর আর্টিস্টের সম্পর্ক ছাড়া কোনো ভালো কাজ হয় না, আমি সেখানে একদম। উপলব্ধি করলাম। উনি কিন্তু ওকে ছেড়ে দিয়েছিলেন, তো অনেক বড় কাজ না? বিশাল বড় বিশাল কাজ। বড় কাজ। তো আমাকে উনি ছেড়ে দিয়েছিলেন, যে বলেছিলেন যে তুমি তোমার মতন কাম করো,
ঠিক আছে? তো আমি যখন কাজটা করলাম, তো আমি যেহেতু ইন্টেরিয়র ছিল, সেখানে লাইটের খুব প্রাধান্য ছিল। ওই লাইটের যে শ্যাডো না থাকলে লাইটের কোনো ভূমিকা নেই। তোমার কাজটার মধ্যে মানে আলো ছায়ার একটা খেলা ছিল, সেটা তোমাকে দেখাতে পারলে ভালো হবে। ডাইমেনশন তৈরি হচ্ছে, সেটা অসাধারণ একটা ডাইমেনশন। জি। এটা একটা বিদেশি ম্যাগাজিন, সেখানে ওটা বার করেছিল এটাকে নিয়ে, সেটা হচ্ছে ম্যানসফিল্ড ম্যাগাজিন। এই যে আচ্ছা, এটা এই যে এটা, হুম। ঠিক আছে? তো এই যে রিলিফ, তো এর মধ্যে ধর যখন আলোটা পড়ছে তখন কিন্তু এই অন্ধকারগুলো তৈরি হচ্ছে, এবং এটা অসংখ্য ওয়াল জুড়ে ছিল আর কি। এবং আরেকটা ছিল ওপরে ফুড কোর্টে, এটা হচ্ছে এই কাজটা, এই কাজটা, দারুণ দারুণ, অপূর্ব। এটা ফুড কোর্টে ছিল। তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমাদের স্টুডিও কেলেক্স অনার, আর প্লাস আমার সহধর্মিণী অর্পিতা। নমস্কার ম্যাম। যেটা হচ্ছে অর্পিতার সঙ্গে আমাদের মানে পথ চলা হচ্ছে 2008 থেকে। তো আসার পর যেটা হয়েছে যে আমরা প্রথম থেকে স্বপ্ন, তখন তো স্টুডিও আমাদের ছিল না সোমনাথ, আমাদের স্বপ্ন ছিল, ওটুকু বলতাম আর কি, যে আমরা বেবির থেকে আগে হচ্ছে একটা স্টুডিও বানাবো, যেটা আমাদের সন্তানের মতন করেই থাকবে, এবং সেখানে আমার যা কালেকশন, তোমার যা কালেকশন, সেগুলো রাখবো। তো এইভাবে ভাবতে ভাবতে 2010-এ আমরা আসি, এই জমিটা অ্যাকোয়া করি। তো এখন মোটামুটি জমিটা প্রায় কুড়ি কাঠা মতন। তো ওর যেটা হয়, আমার মা মারা যাওয়ার পর 2022-এ চাকরিটা ছেড়ে দেয়, 23-এর প্রথমেই রিটায়ারমেন্ট করে, কলেজে পড়াতো। কিসের সাবজেক্ট কি ছিল? আমি ইংরেজির অধ্যাপক ছিলাম। আমার এখানে বড় প্রশ্ন থাকবে, বলো। সাহিত্য আর শিল্পের সাথে কিভাবে মিল হলো? দেখো, বিয়েটা হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ সম্বন্ধ করে। তো তার পরবর্তী সময়ে সাহিত্য তো আমার সাবজেক্ট, ইংরেজি সাহিত্য, সাহিত্যের কোনো আলাদা কিছু হয় না, ইংরেজি বাংলা আমার কাছে সাহিত্য সাহিত্য। তো ভীষণ ভালোবাসার জায়গা সেটা। তো সেই সাহিত্য নিয়ে পড়াশোনা করা, ইংলিশে মাস্টার্স করার পরে চাকরি জয়েন করা, ইংলিশের প্রফেসর, তখন লেকচারার পোস্ট ছিল, শ্রীরামপুর কলেজে আমি প্রথম চাকরি পাই, এবং তারপরে আমার বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে হয়ে যায়, আমি চলে আসি। কিন্তু এই জগৎটা আমার কাছে খুব নতুন, কেননা আমি তো শিল্প জগৎ থেকে আসিনি। ঠিক। কিন্তু কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর তো ছিলেন দুটোতেই। দুটোতেই, কেননা রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের, শুধু সাহিত্যের বলবো না, আমাদের বাঙালির কাছে সোমনাথ 33 কোটি ঠাকুরের সঙ্গে আরেকজন ঠাকুর, আরে বাবা, সেটা আপামর বাঙালির কাছে, সেটা আমার কাছে নতুন কিছু নয়। তো সেই সেই ও শান্তিনিকেতন কলাভবন থেকে পড়াশোনা হ্যাঁ। করা, এবং ওর যে অবজারভেশন, ওর যে দেখা, সৌন্দর্য বোধ, নান্দনিকতা, সেই জায়গাগুলোতে খুব ভালো লাগতে শুরু করলো। কেননা আমি মফস্বলের মেয়ে, আমি তো এই জগৎটা একদমই জানতাম না। তো সেটা জানতে জানতে আমারও ভালো লাগা তৈরি হয়। আর এখানে যখন সুযোগ পেলাম, এই যে 2010 সালে জমি কেনা, এবং তারপরে 2012 সালে প্রথম এই নিচতলাটা করে চলে আসা ইন দ্য সেন্স, মানে কাজের জন্য এখানে থাকতাম। তখন নরেন্দ্রপুরে আমাদের ফ্ল্যাট ছিল, সেখানে থাকতাম। আর এইখানে সারাক্ষণ ও কাজকর্ম করতো। আর আমি প্রথমে তো লেখালেখি অতটা সড়গড় ছিল না, কেননা শুরুর দিকে ইংরেজি সাহিত্যের লেখাটা একরকম, আর শিল্পের লেখাটা একেবারেই আলাদা। তার জন্য আমাকে পড়াশোনা করতে হতো। আমি চেষ্টা করতাম, সব যে আমি জানি, এখনো জানি তাও না, কিছুই জানি না। তো কিন্তু পড়তে ভালো লাগা, এবং এই যে এক্সিবিশন দেখতে যেতাম গ্যালারিতে, এগুলো ভালো লাগা, এবং এই ভালো লাগাগুলো ক্রমশ বাড়তে শুরু করলো। আর আরেকটা দারুণ ভালো লাগার জিনিস আছে, সেটা হচ্ছে ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ানো এবং পাহাড় আমার খুব প্রিয়। তো সেই পাহাড়ে বেড়াতে যাওয়াটা, এটা আরেকটা ছিল, অসম্ভব ভালো লাগার বিষয় ছিল। সেই পাহাড়ে গিয়ে গাছগাছালি, নতুন ধরনের গাছপালা, সেগুলো করতে শুরু করলাম। সেগুলো যখন এগুলো এনে এনে বাড়িতে সাজাতে সাজাতে আজকে কি হয়েছে আমি নিজেই জানি না, কেননা সেগুলো তো ভালোবাসার জিনিস। আজকে তোমাদের এই যে চাটা খাওয়াচ্ছি, এটাও একটা গাছের আমাদের যে গন্ধরাজ লেবু হয়, তার জেসটা হালকা করে দিয়ে, সাদাটা দেবো না, সাদাটা দিলে না তেতো হয়ে যাবে, সেই জন্য সাদাটা দেবো না। তো গ্রিনটা হালকা হালকা করে দিয়ে তার একটা খুব সুন্দর ফ্লেভার হয়। আমার বাড়িতে অনেক রকমের ফ্লেভারের আছে, হার্বস আছে, অনেক রকমের হার্বস আছে, যেহেতু আমি হার্বস খুব ভালোবাসি। তো সেই চা তোমাদের করে খাওয়াবো, জানি না তোমাদের কেমন লাগবে। তো আমি ভালোবেসে করছি আর কি। ম্যামকে বিয়ে করার আগে আপনার জীবন কতটা গোছানো ছিল? একদমই নয়, সত্যি কথা বলতে সোমনাথ, দেখো আমি হস্টেলে মানুষ হস্টেলে মানুষ, এবং আমি হস্টেল থেকে মানে কলকাতা শহরে টিউশনি করতেও আসতাম, সেটা আমার সবাই মাস্টারমশাইরাও জানেন। তো তারপরে যেটা হয় কি, মানে
আমার শান্তিনিকেতন, বরোদা, দিল্লি, হ্যাঁ, তারপরে কলকাতায় আসা, হ্যাঁ। তো আমি তো মানে ফ্যামিলিতে খুব সেভাবে ছিলামই না। একদমই তাই। তো ফ্যামিলির যে একটা বন্ডিং, হয়তো বাবা মা আমার ফ্যামিলির লোক, কিন্তু বাবা মার সঙ্গে তো আমার ছোটবেলা কেটেছে। ধরো আমাদের 2008-এ বিয়ে হয়েছে, ঠিক আছে, এবং বিবাহিত জীবনের পর 2017-তে আমরা বেবি নিই। এবং এই যে এতটা বছর আমরা কিন্তু দুজনে দুজনকে বোঝার জন্যই ছিলাম। একটা কারণ হচ্ছে ধরো মানে আমি যে ছবি আঁকি, সে আমার সঙ্গে যিনি চলছে পথ ধরে, সে যেটা না বোঝে, তাহলে সে বাঁচাটা খুব অসম্ভব। অবশ্যই। একটা জিনিস আবার সে যা চায় সেটা যদি আমি না বুঝি, সেটা বাঁচা। রবীন্দ্রনাথের খুব কথা আছে, ক্ষেত্রটা কিন্তু খুব ছোট, ঠিক আছে, কিন্তু তোমার ভাব বা তোমার শিল্প জগৎ কিন্তু অনেক বড়, ওই ক্ষেত্রটা অনেক বড়। এবার এটা যদি বোঝাতে না পারো না, তাহলে কিন্তু খুব মুশকিল। আপনার যে গোছানোর ব্যাপারটা বলছি, যে আগে তো গোছানো ছিল না, একদমই ছিল না। জীবনকে গোছালো, বাগানকে গোছালো, একদম। স্টুডিওকে গোছালো, বাচ্চা কাচ্চাকে গোছালো। না না, ওই হয়ে যায়। না তুমি ভাবে ধরো স্কুল, আমি তো সকালবেলা একটা স্কুলে চাকরি, তুমি জানো না হয়তো, স্কুলের চাকরি করি আমি ডিপিএস এ পড়াই। আচ্ছা, তো তো ধরো কোন সাবজেক্ট নিয়ে? আর্ট নিয়ে পড়াই। আর্ট নিয়ে। এবং সেটা প্রায় ধরো অনেকেই জানে, সেটা আমি এটা প্রায় আমার 2010 থেকে 2026, মানে প্রায় 15 বছরের আমার জার্নি এটা। আমার সেখানে একটা আলাদা রকম জগৎ, আমার বাচ্চাদের সঙ্গে ছবি আঁকার জগৎটা অন্যরকম আমার। এখনও তারা যে পাশ করে চলে গেলে তারা আসে, ঠিক আছে, কিন্তু ওই যে ওই সময়টা আমি তো থাকি না। তারপরে আমার ছবি আঁকা, মানে ওইখানে ধরো আমার সাংঘাতিক একটা ফুল টাইম স্টুডেন্টদের সঙ্গে একটা সম্পর্ক, তারপরে আমার ছবির জগৎ। কিন্তু সত্যি সত্যি বলছি, আমার বাড়ি গোছানো বা আমার ছেলে মেয়েকে দেখার সময়টা আমার নেই। মানে অর্পিতা না থাকলে পরে এটা কিন্তু অকপটে আমি স্বীকার করতে সম্ভব হতো না আর কি। স্যার, এই প্রকৃতিতে ঘেরা যে আপনার পরিবেশটা, এটা আপনার কাজ করতে কতটা ক্রিয়েটিভ মাইন্ডকে ইমপ্রুভ করে? দেখো, পরিবেশ তো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, মানে শিল্পীর ক্ষেত্রে হোক, সাধারণ মানুষের ক্ষেত্রে হোক। যদি ধরো একটা গাছ, আমি গাছ নিয়েই বলি, যদি পরিবেশ উঠলো, একটা নোংরা জায়গায় যেভাবে গাছ বেড়ে ওঠে, তার সঙ্গে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় গাছের কিন্তু তার গ্রোথও অন্যরকম, তার ফুল দেওয়া বলো, তার পরিচর্যা থাকলে পরে ঠিকঠাক থাকে। পরিবেশটা একটা আর্টিস্টের জীবনের সাংঘাতিকভাবে ভূমিকা নেয়। ধরো আজকে যে আমি কাজ করতে করতে একটু বাগানে গেলাম, একটু গাছ থেকে একটুখানি একটা মনে হলো একটা ফল ফুটেছে, তাকে কীভাবে সেটা বড় হচ্ছে সেটা দেখলাম, একটু একটু তো হয় ডাইভারশন, একটা তো জায়গা তৈরি হয়। তো পরিবেশ সাধারণ মানুষের কাছে কেন, বাচ্চাদের কাছে, সবার কাছে পরিবেশ খুব ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট ছাড়া কোনো কিছু সৃষ্টি করা সম্ভব না। আচ্ছা, আপনার বাগানটাকে দেখার সৌভাগ্য হতে একদম পারে? একদম, নিশ্চয়ই, চলো আমি চলো, তোমাদেরকে চলো। বাগানটা দেখাই। ওটা দেখাতে তোমাদের পারলে এই আমার একটা আলাদা আনন্দ, একটা অদ্ভুত, সেটা কি দিয়ে প্রকাশ করা যায় ঠিক, সেটা তো ঠিক। আমিও জানি না। না না, সে তো ভীষণ অবশ্যই। আনন্দ হয়। সোমনাথ, আমাদের এখানে নানা ধরনের গাছ আছে। এই স্টুডিও, সেরামিক স্টুডিও বা আর্ট স্টুডিও, তার সঙ্গে সঙ্গে প্রকৃতির একটা বিশেষ গুরুত্ব আছে, যার জন্য দেখো এই গাছটা দেখতে অনেকটা প্রজাপতির মতো, ফুলটাও খুব আনইউজুয়াল, আর এটা তো অবশ্যই খুব আনইউজুয়াল। এটা না? তার কারণ এটা ব্রোমেলিয়াড, এটা অ্যাকচুয়ালি অর্কিডের কম্প্যানিয়ন গাছ, বন্ধু গাছ। দেখো এই গাছের এখানে একটা অ্যাফিলাম অ্যালবা, এটা একটা স্পিসিস, আর একটা স্পিসিস আছে, এই স্পিসিসটা একটু আলাদা, এটা মণিপুরের। এই প্ল্যান্টটা পার্টিকুলারলি মণিপুরের, এটাও হয় এটা হলুদ রঙের আনেন ফুল। কিভাবে? মানে কোথাও ঘুরতে গিয়ে নিয়ে চলে আসেন না এটা আলাদা তো করে? ঘুরতে গিয়ে নিয়ে আসা। কিছু কিছু সময় বলেওছি যে দেখো অর্পিতা, তুমি কি গাছ তুলবে, আমি কি তোমাকে চিনি না। মানে ধরো কেউ কোথাও হ্যাঁ, গিয়ে, মানে যদি বাই চান্স ধরা পড়ে। না, আমি খুব পার্টিকুলার, আমি সেই অঞ্চলের সিকিউরিটিকে জিজ্ঞেস করি যেটা কি নিতে পারি, বা এই গাছটা কি গরমের দেশে হবে, ওখানে যারা হ্যাঁ। অফিসিয়াল থাকে তাদেরকে জিজ্ঞেস করে আমি গাছে হাত দিই, নইলে নই। এবং আম গাছের নিচেও যেগুলো, সেগুলো একটু আনইউজুয়াল, তার যে এই রেটটা লিভগুলো, ফাঁকা এটা হবে। এপিসিয়া বলে, এই যে লাল টুকটুকে লাল ফুল ফুটে আছে, এটাও একটু আলাদা। এটাকে আমি এখন নামটা ভুলে যাচ্ছি, খুব ডিফারেন্ট, ফুলটাই খুব আনইউজুয়াল। আর তখন আমি সোমনাথকে বলছিলাম যে আমি পাঁচিলেও কিছু অর্কিড, এবং এখানে স্পিসিসের সঙ্গে সঙ্গে হাইব্রিড অর্কিডও আছে। এই যে এইটা হচ্ছে ব্ল্যাকবেরির ফুলটা, এই যে ফুল ফুটে আছে এবং ছোট হ্যাঁ, ছোট ব্ল্যাকবেরি হয়েছে, গ্রিন এখন, ঠিক। গ্রিন এই যে থেকে red হয়েছে ওখানে। একটু একটু রেড হচ্ছে, এই যে এগুলো রেড হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। একটু একটু, এরপরে ফুল ব্ল্যাক হয়ে যায়। এই যে লেমন গ্রাস দেখছো, লেমন গ্রাস আমার হার্বস খুব প্রিয়, ওই চায়ে হালকা আচ্ছা ম্যাম, গন্ধ ম্যাম বা ম্যাম, এক মিনিট, ওই আমাদেরকে কি ফুল দিয়েছে? এগুলো কি ফুল? লাল কাটছে, লাল কাটছ, ঠিক আছে। আমি একটা কাজ করি, খুব সুন্দর গন্ধ। তোমার ড্রেসের সাথে খুব ভালো ম্যাচও করছে। হ্যাঁ, এই নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এখানেও সেই ভ্যানিলা গাছ, এই ভ্যানিলা বলতে আমরা আইসক্রিমের যে ভ্যানিলা খাই? একদমই তাই, ওই এসেন্সটা এই ভ্যানিলার পড থেকেই পাওয়া যায়। এ তো অনেক বড় এই জায়গাটা। ম্যাম আপনারা যেগুলো করেছেন বাজার কি যেতে হয় আপনাদেরকে? না, খুব একটা যেতে হয় না, সবজির জন্য অন্তত যেতে আমি হয় না। সবজির জন্যই বলছি। হ্যাঁ, সবজির জন্য যেতে হয় না, তার কারণে দেখো পুঁই শাক হচ্ছে ঠিক ঠিক। আর ভিন্ডি রোজ উঠছে, একটু হ্যাঁ। আগেই মাধবদা তুলে দিয়ে গেল ভিন্ডি। ওইখানে দেখো, ওইখানে বেশ একটা বড় সবেদা, ওখানে বলে না, ওইদিকে সবেদা হয়ে আছে, ঠিক। দেখতে পাচ্ছ? দেখো ছোট ছোট ফুলও এসছে, যে আরো ছোট সবেদাও হয়ে রয়েছে। আমার শুধু একটাই প্রশ্ন, হুম। এইটা কি এই যে এত সুন্দরভাবে ফলে ফুলে ভরে উঠেছে, এটার হুম। কারণ আপনাদের যত্ন না বারুইপুরের মাটি? দুটোরই ভূমিকা আছে। বারুইপুরের মাটিকে আমি অস্বীকার করতে পারি না, দেখো এই জমিতে আখও হয়ে রয়েছে, আমি সেটাই বলছি। সব মানে ছোট ছোট লেবু, কমলা লেবু অবধি হয়, ছোট ছোট কমলা লেবু, শরবতী লেবু, আমার তো সব ধরনের লেবুর গাছ আছে। সোমনাথ, হ্যাঁ, হ্যাঁ। তোমাকে যে বলছিলাম যে আমরা ওয়ার্কশপ করাই, ঠিক। তো এটাতেও আমাদের ধরো একটা কাজের জায়গা যেহেতু, তা আমি এরকম একটা টেবিলের মধ্যে আমরা কিছু বাচ্চাদেরকে নিয়ে কিছু ওয়ার্কশপ করাই। ও কি এমনি যখন তখন এসে আপনার এই যে স্টুডিও অ্যাক্সেস করতে পারে? হ্যাঁ, ও ওর মতন করে কাজ করে, আমরা দিয়েছি ফ্রিডমটা, কারণ ধরো আমরা ছোটবেলায় পাইনি সেভাবে সেটাই। ওই ওয়ার্ক স্পেসটাকে, তো কাজ করতে চায় করুক, কোনো অসুবিধা নেই আর কি। এই ধরো মাস্ক, ঠিক আছে, তো এটা গ্লেজ, তো এই মাস্কটা আমরা কি করে বানাই, তো প্রথমে একটা স্যাম্পেল আমরা দেখাই কি করে করা হয়, তো তোমাকে আমি দেখাচ্ছি সেটা, অবশ্যই স্যার, তুমিও অবশ্যই। করো না, সেটা বেটার, নিশ্চয়ই, খুব ভালো নিশ্চয়ই, হয়। স্যার। একটা কাজ করে আমাদের তো হ্যাঁ। আছেই। টম্বুর, ইয়েস, ঠিক আছে, ভুল ত্রুটি হলে আমার একটু গাইড করে দিও। ইয়েস। তোমার কি স্কুলের ছুটির সময় করো না কোনো স্পেসিফিক ডেজ আছে যে এই সময় এখানে আসো এই জায়গাটাতে? মানে আমার যে যখন স্কুল থাকে না তখন আমি কাজ করি, যেমন স্কুলের দিন রাত্রে আমি কাজ করতে পারি না কারণ পড়াশোনা করি, ঠিক। তাই জন্য আমি যেমন স্যাটারডে সানডে মাটির কাজ করি, ভেকেশনে মাটির কাজ করি, পুজোতে মাটির কাজ করি। সামার ভ্যাকেশনে কাজ করো? হ্যাঁ, ওরকমই। আচ্ছা, এখন যেমন সামার ভ্যাকেশন তোমার চলছে। আচ্ছা দেখো, এটাকে আমরা স্টোনওয়্যার বডি বলি, ঠিক আছে, আমাদের সিরামিক্সের দু রকম বডি হয়, একটা হচ্ছে আর্দানওয়্যার, স্টোনওয়্যার, আরও রকম পোর্সেলিন আছে, আরও কিছু হয়, মেনলি আমি যে ওয়ার্কশপ করাই আইদার আর্দানওয়্যার আইদার স্টোনওয়্যার। মাটিটাকে ধরে দেখো, ঠিক স্যার। ঠিক আছে, একদম এটা কি মাটি স্যার এইভাবে হয়ে আসে না আপনি প্রিপেয়ার করেছেন? না না, মাটি এভাবেই হয়ে আসে, এভাবে হয়ে আসবে? ফ্যাক্টরি থেকে হয়ে আসে পুরোটাই। আচ্ছা, আচ্ছা। তো এটাকে আমরা ভেতরে যদি এয়ার বাবল থাকে তার জন্য এটাকে আমরা কুইজিং করে নিই। এটা শেখানোটা প্রসেস, তুমি যতটা এরকম করবে দেখবে মাঝখানে মাঝখানে যে ফাটছে দেখো, হ্যাঁ, হাওয়াটা বেরোচ্ছে। আচ্ছা, আচ্ছা। কখন আমি বাঁচবো একটা স্টোনওয়্যার বা আর্দানওয়্যার আলাদা আলাদা দেখো, করার? স্টোনওয়্যারের টেম্পারেচার সবসময় হাই হয়, ঠিক কারণ আছে। ধরো আমি 1250 পর্যন্ত টেম্পারেচার নিয়ে যাই, আর্দানওয়্যার ম্যাক্সিমাম 1050 থেকে 1100 যায় না, হ্যাঁ। তো ওরকমই আমরা কাজটা করি আর কি। আর্দানওয়্যারের মজা হচ্ছে যেহেতু আমাদের ওই র মাটিটা অনেক বেশি রেডিশ, মানে যেহেতু আয়রন বেশি, আয়রন বেশি। তার গ্লেজিং টেম্পারেচার অন্যরকম থাকে, গ্লেজটা অন্যরকম ভাবে হয়। আর আমার যেহেতু ধরো মানে এই আর্দানওয়্যার এটা ভালো লাগে, কারণ স্টোনওয়্যারটা এখানে বিদেশি বিদেশি মনে হয়, কারণ একটা হোয়াইট বডি, হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে ধরো ওই মজাটা পাই না যেটা আর্দানওয়্যারে পাই। তারপরটাকে আমরা জাস্ট বেলে নেবো একটুখানি, নাও একটা নাও। দুদিকটাই স্যার এরকম করতে হচ্ছে? হ্যাঁ, মোটামুটি করে নিতে পারলে ভালো আর কি। এইটা আমি রেখেছি জাস্ট ওই শেপটাকে আনার জন্য, আচ্ছা, আচ্ছা স্যার। যে মাস্কটা বানাচ্ছেন মাস্কের শেপ? ওই শেপটা, ওই ওভাল শেপটা আনার জন্য, হ্যাঁ, হ্যাঁ, জাস্ট হ্যাঁ। উঁচু মতন শেপটাকে আর কি। আপনি কখন ওয়ার্কশপ করান, মানে কোনো সিজন আছে? দেখো, বেশি এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মানে ওয়ার্কশপটা বেশিরভাগ অনুরোধেই হয় আর কি, কোনো কেউ বললে একটু করা ওয়ার্কশপ। আর এছাড়া যেটা কন্টিনিউ আমরা করি, সামার ভ্যাকেশনের সময় তো আমি থাকি না, হ্যাঁ, হ্যাঁ। তো ওই পূজা ভ্যাকেশন, হ্যাঁ, দুর্গাপূজা হলিডে, বা আমাদের যখন অন্য কোনো ধরো আমার অ্যানুয়াল এক্সিবিশন যখন, তখন 2-3টে ওয়ার্কশপ আমরা কন্টিনিউ রাখি আর কি। সেটা আর্টিসানরাও করে, শুধু আমি যে করাই তা নয়। এটা কারা এখানে যোগ করতে পারবে, কত থেকে কত বছর বয়স বা? লিমিটেশন ধরো এই মাস মেকিং ওয়ার্কশপটা যদি আমি করি, হ্যাঁ, হ্যাঁ। তো মোটামুটি ধরো 8-9 বছরের বাচ্চা থেকে 80 বছর পর্যন্ত করতে পারে, মানে 8 to 80। শিল্প ব্যাপারটা কীরকম হয়, তোমার ভেতরের একটা ইমাজিনেশান, ইমোশন দুটো নিয়ে তো কাজ, একদমই তো স্যার। যার ইচ্ছে সে ইজিলি এসে জয়েন করতে পারে, মানে এরকম বাধ্যবাধকতা নেই যে বাচ্চাদের জন্য ওয়ার্কশপ হয় আমাদের এখানে। আর এতকাল আমি যে স্টুডেন্টরা আমার কাছে আসছে সবাই মোটামুটি প্রতিষ্ঠিত আর্টিস্টরা এসে কাজ করেছে, তারা নিজেদেরকে আরো এক্সপ্লোর করার জন্য সিরামিকটা শেখার জন্য টেকনিকটাকে। টেকনিকটাকে। আচ্ছা, এরকম একটা তুমি করে নিলে, করার পর ধরো আমি চোখ বানাচ্ছি, তো দুরকমভাবে আমি অ্যাড করতে পারি, আইদার আমি কেটে চোখটাকে বার করতে পারি। ধরো আমি কাটলাম এখানে, ঠিক আছে, ঠিক। কাটার পর
আঙুল দিয়ে আচ্ছা 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 হলো, একটু কাটবো আর একটু খুলবো, চোখ খুললাম। চোখ খোলা। বাহ, ভালোই তো হচ্ছে। না ব্যাপারটা কি বলো তো, হ্যাঁ। ওই স্টেপ বাই স্টেপ শেখাতে পারলে সুবিধা হয়, সুবিধা হয়। ধরতে পারে লোকজন। সেটাই সেটাই। আর আপনার কাছে এখানে এসে শেখার সুবিধা, আপনার কাছে পুরো সবকিছু ফার্নেস থেকে সমস্ত কিছু রয়েছে। এটা কি একদিনের মধ্যেই হবে? ধরুন এটা কেউ করলো, না, হবে তুমি না। এটা করলে তারপরে ধরো ন্যাচারাল ড্রাই হবে, ঠিক। তারপর আমরা বিস্কিটিং বলি, বিস্কিটিং এর পর তারপরে গ্লেজিং, এরকম আচ্ছা। স্টেপ বাই স্টেপ আমরা কাজটা। আচ্ছা, আমরা এখন কতটা পর্যন্ত যেতে পারবো? এটা আমরা জাস্ট তৈরি করব, তৈরি করার পর 4-5 দিন রাখবো আফটার ড্রাই, তারপর আমরা বিস্কিটিং এ দেবো। বিস্কিটিংটা মানে হচ্ছে এখান থেকে আমরা ফার্নেসে নিয়ে গিয়ে, বা ফার্নেসে একটা পোড়ানো হয় 800 ডিগ্রি টেম্পারেচারে। ওটা বিস্কিটিং, কারণ ওটা জাস্ট তুমি যখন গ্লেজ করে জল দিয়ে তো করি আমরা, সেটাই। তখন আবার তাহলে গলে যাবে। হ্যাঁ। বিস্কিট থাকলে তার উপর তুমি গ্লেজটা ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা শুনেছি যে ওই যখন সেরামিকে করা হয় আর ফার্নেসে যাবার পর ফেটে যায়, ফাটার কারণটা কি? সেটা হচ্ছে ভেতরে যদি এয়ার বাবেল থাকে, ঠিক আছে, ভালো করে ড্রাই হয়নি, ঠিক ঠিক। তো তার জন্য ফেটে যায় আর কি। জাস্ট এরকমভাবে আমরা ওয়ার্কশপে জাস্ট দেখাই, এবার তোমার মতন করে তুমি তারপরে ডেকোরেশন করলে। বিস্কিটিং হয় 800-তে, আর গ্লেজিং হয় হচ্ছে মোটামুটি ধরো 1200 থেকে 1250। আমরা মোটামুটি 1200-র মধ্যেই রাখার চেষ্টা করি। এটা হচ্ছে বিস্কিটিং হলো। হ্যাঁ। এবার এইটার এর উপরে glaze হয়ে আবার height এটা এ। কোনো কিছু এরকম সেটা জানতো? গ্লেজ মানে হচ্ছে তোমার হচ্ছে ফ্রিট আছে, অক্সাইড আছে, সব Oxide মিশিয়ে আছে। একটা, তারপর আবার যাবে। সেটা আবার যায়। একটু জানার চেষ্টা করবো স্যার, পিছনের এইগুলো কি? আচ্ছা, এইগুলো actually কি? সব ধরো মানে কালার, বেসিক্যালি কালার মানে বলতে গেলে অক্সাইড। এটা হচ্ছে এগুলো কিছু বিদেশ থেকেও আনা হয় কিছু কিছু গ্লেজ। আর আমাদের এখন ফেরো কোম্পানি আগে যেটা ছিল সেখান থেকে কিছু গ্লেজ পাওয়া যেত। এখন লাখানি বলে একজন ভদ্রলোক আছে, তারা গ্লেজটা বানায়, এবং কলকাতা এখন অ্যাভেলেবেল গ্লেজ, মানে গ্লেজ পাওয়া যায়। সোমনাথ, এটা হচ্ছে আমাদের গ্যাস ফার্নেস, ঠিক আছে। আচ্ছা। ফার্নেস অনেক রকম, ইলেকট্রিক ফার্নেস হয়, গ্যাস ফার্নেস হয়, ঠিক আছে, ডিজেল ফার্নেস হয়। তো ওটা গ্যাস ফার্নেস, দুদিক থেকে গ্যাসটা ঢোকে, সামনের গেটে ঢোকে একটা আর পেছনের গেটে ঢোকে একটা। গ্যাস ফায়ারিংয়ে যেটা হয় হচ্ছে, হ্যাঁ, ডিফারেন্ট টাইপের কার্বন যেহেতু ভেতরে থাকে, গ্লেজের চেঞ্জ হয়, যেমন উডের যেটা হয় গ্যাসের। আর ইলেকট্রিক ফার্নেসের যেটা হয় খুব ইকুয়াল একটা গ্লেজিং হয়, কারণ সেটা ভেতরে কোনো কার্বন থাকে না। তো আপনার এইভাবে ফেভারিট কোনটা? আমার তো উড ফার্নেস সবচেয়ে ভালো লাগে, যে অনেক কার্বন, নানা রকম খেলা হয়, হ্যাঁ, ন্যাচারাল খেলা হয় আর কি। আর প্লাস এটা হচ্ছে তোমার আমাদের থার্মোকাপল দিয়ে মিটারটা যায়, তো মিটারটাকে রিডিংটা নেওয়া হয়, টেম্পারেচার কতটা ধরো টেম্পারেচার? কতটা উঠছে, এবং তোমাকে দেখায়, দেখে স্টার্ট হয় ধরো 0 থেকেই শুরু হয়, তো 0 থেকে 100 কুইকলি উঠে যায়। তারপর আস্তে 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 যত টেম্পারেচার বাড়বে ততটা সময় বেশি লাগে। ধরো একটা বিস্কিটিং হতে সময় লাগে প্রায় ধরো 5 থেকে 6 ঘন্টা, 800 উঠতে লাগে। এই ততক্ষণ গ্যাসগুলো চলে স্যার? হ্যাঁ। এটা কস্টলি এই কারণে এবার বুঝতে একদমই পারছি। কস্টলি, এই কারণেই কস্টলি। বুঝতে পারছি। মাটি এটা আছে, গ্লেজের কস্ট আছে, ফায়ারিং কস্ট আছে। অবশ্যই তো অবশ্যই। সিরামিক্স কি হয়, সিরামিক্সের জন্য তো একটা ডিফারেন্স বায়ার্স আছে যারা সিরামিক্স লাভার। ঠিক। সব কিছুতে হয় তো সিরামিক্স লাভার, যেন দেখবে খুব রিচ পিপলরা সিরামিক্সের বাসনে হ্যাঁ হ্যাঁ। দেখেছি খাওয়া দাওয়া করে, কারণ সিরামিক্সটা না একটু অন্য রকম একটা মেনটেন করে ব্যাপারটাকে আর কি। আর সিরামিক্স যেটা হয় না, যেহেতু ন্যাচারাল জিনিস, হ্যাঁ, আর গ্লেজটার একটা মাহাত্ম্য কি জানো তো, লাইটিং অনুযায়ী গ্লেজ অনেক রকমভাবে চেঞ্জ হয়। তো রাত্রিবেলা একটা অন্যরকম দেখতে লাগে, দিনের বেলায়, তো ওইটা একটা খুব মজার ব্যাপার কিন্তু সিরামিক্সের। স্যার, আমরা জানি যে আর্টিস্টের কোনো মেটেরিয়াল বাউন্ড থাকে না, কিন্তু তাও আমার একটা ইচ্ছা রইলো যে সেরামিক ছাড়া আপনার আর কি কি মেটেরিয়াল নিয়ে আপনি কাজ করেন আর ভালো লাগে? দেখো, আমার যেমন সিরামিক্সে আসা, সেরকম সিরামিক্সে আসাটা হচ্ছে ভালো লাগা, ভালোবাসা, ঠিক আছে, সুযোগ, কাজ করা। অবশ্যই। সেমনি ধরো আমি তো শিল্পের মধ্যে থাকতে চাই, আমি তো এরকম ধরো বাউন্ডারি শুধু সিরামিক্স করবো আগে না, কোনো না, ভাবিনি না। আমি। তুমি দেখো এই যে কাজগুলো, এটা কিন্তু পেপার ওয়ার্ক, ঠিক আছে, এটা কিন্তু সিরামিক্স নয়, ওটা পেপারে, মিডিয়ামটাই পুরো চেঞ্জ। পুরোটাই চেঞ্জ। যেহেতু আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে, আমার কাজের সঙ্গে যায়। এবং আরেকজনের কথা না বললেই হয় না, সেটা হচ্ছে স্বরূপ দত্ত। সবাই জানে স্বরূপ দত্ত হচ্ছে সিনো ফটোগ্রাফার, এবং স্বরূপের সঙ্গে আমার পরিচয় একটা গ্যালারিতে, আমার এক্সিবিশনেই পরিচয়। এবং স্বরূপ একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসে যে অনামিকা খান্না হচ্ছে ফ্যাশন ডিজাইনার, তার একটা শো হবে লাক্সারি 14, সে 2014 বাইরে প্যারিসে বা কোথাও আচ্ছা একটা, আচ্ছা। তার হেড গিয়ারটা যদি আমি বানিয়ে দিই, তো আমি তো একদম আনন্দে আটখানা যে এরকম একটা হেড গিয়ার বানাবো। তো আমি বাঁচলাম হচ্ছে হেলমেট, ঠিক আছে, পুরোনো জিনিস, আর তার সঙ্গে হচ্ছে আমাদের সে জ্যারিকেন হয় তেলের টিন, যেটা জ্যারিকেন, হুম, কারণ ড্রেসগুলো ছিল আফ্রিকান ড্রেস,
মানে আফ্রিকান টেক্সটাইল ডিজাইনিং নিয়ে করেছিলেন। ঠিক। এবং অনামিকা খান ইজ এ ভেরি গুড ফ্যাশন ডিজাইনার। এই যে ফ্যাশন ডিজাইনের সঙ্গে আমার যুক্ত আমি Influence. হলাম, এবং আমি কিছু হেডগিয়ার বানিয়েছিলাম। আমার ছোটোবেলায় মনে আছে আমরা বৃষ্টি হলে কলা পাতা নিয়ে দৌড়াতাম, ঠিক আছে? তো আমি ওই একটা ফাইবার শিট দিয়ে কলা পাতার মতন করে তার মধ্যে কিছু টেক্সচার্স করে সেটা, এবং অসাধারণ অসাধারণ কাজ, মানে বোঝাতে পারবো না। এবং সেই মুখোশই আবার আমি রাস্তায় হাঁটিয়েছিলাম হচ্ছে ওয়ার্ল্ড আর্ট ডেতে, মানে এগুলো তৈরি করেছিলাম, তার এক্সট্রা কিছু ছিল। তো যোগেন্দা আমাকে হঠাৎ করে ফোন করে বললো, দেখো আমরা একটা ওয়ার্ল্ড আর্ট ডে করতে চাই, তো তোমাকে আমার খুব দরকার, কিছু যদি মুখোশ হয় সেই মুখোশগুলো নিয়ে আমরা রাস্তায় হাঁটবো। এবং সেই মুখোশগুলো অসাধারণ ছিল, এবং আমি ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে দেখলাম যে মানে মেন পোস্টারে, মানে শিল্প, মানে ওয়ার্ল্ড আর্ট ডে, মানে ওয়ার্ল্ড আর্টের পোস্টারে আমার মুখোশ দিয়ে করেছে। এবং আমি আশ্চর্য, ওখান থেকে ফোন করলাম, বলছে ওটা আমি করিনি, তাপস করেছে। মানে তাপস কোনাকে এত ভালো লেগেছে যে ওইটা দিয়ে একটা পোস্টার হয়ে গেছে। এবং এটা ধরো 2000 মানে যতবার থেকে মানে ওয়ার্ল্ড আর্ট ডে হচ্ছে, এই মানে পয়লা বৈশাখের দিন, ওই পোস্টারটা কিন্তু আমার ছবি দিয়েই ছিল, এবং সেটা আমার পাওয়া, মানে অন্য মিডিয়ামে যাওয়ার পাওয়া এটা। তো আমি যোগেন্দ্র আমাকে ডেকে পাঠিয়েছে একবার যে তুমি একটুখানি বাচ্চাদের দিয়ে করা, এবং সমীরদার ওখানে গিয়ে আমি প্রচুর ওয়ার্কশপ করেছি। তারপর সেই সূত্রে কলা ভবন আমাকে 3 বছর পর পর ডেকে দিলীপ দা, অর্ঘ্যপ্রিয় মজুমদার, তখন এটা সঞ্চয়ন দা, তো আমাকে বললো কলা ভবন নন্দনমেলা এখন আর মুখোশ হয় না রে, তোরা যদি আসিস সেটা কর। আমি গিয়ে পুরো মুখোশ করিয়েছি, এবং সেটাকে পেপার দিয়ে, এবং সেটা পড়ে ধরো মানে 100 বছরের নন্দন মেলাতে সারা পড়ে র্যাম্পে হাঁটাহাঁটি করেছে, এবং অসাধারণ, আমার কাছে এটা অসাধারণ অভিজ্ঞতা। তো ধরো শুধু যে আমি সিরামিক্সে আটকে থাকবো তা নয় সোমনাথ, মানে আমি শিল্পকে নিয়ে বাঁচতে চাই। তো ওই বাঁচতে গিয়ে তাই আমি ধরো আজকে যে কালেকশন করছি, আমি কেন কালেকশন করছি, ধরো আমি ফোকে থাকতে চাই, কেন ফোক হচ্ছে ধরো আমাদের ভারতবর্ষের একটা পিতৃ পরিচয়। মানে আমাকে মানিদা খুব ভালো একটা বলেছিলেন যে জানো তো, কর্ণের পিতৃ পরিচয় ছিল না বলে কর্ণ কিন্তু বড় যোদ্ধা হয়েও কিছু করতে পারেনি। আমার কাছে না খুব মানে মানে ধাক্কা লেগেছে, স্ট্রাইক করেছে না, হ্যাঁ স্ট্রাইক করেছে। বলছে দেখো তুমি, আমাদের ইন্ডিয়ায় মুঘল এসছে, মুঘলের মতন ছবি আঁকা হয়েছে, ব্রিটিশ এসছে, ব্রিটিশের মতন আমরা ছবি এঁকেছি, ফোক কিন্তু চেঞ্জ হয়নি, ফোক কিন্তু ট্র্যাডিশনভাবে চলেছে। আজও নবগ্রামের নবদুর্গা যেমন ছিল তেমনই, ঠিক আছে, আজও ট্যাপা পুতুল যেমন ছিল তেমনই, এটাই কিন্তু অরিজিন বেঙ্গল বা অরিজিন ভারতবর্ষের আর্ট। তাই কি স্যার আপনার এই যে কালেকশন, এটা কি কালেকশন করার মধ্যে দিয়ে নিজের শিক্ষাটাকেও একদম আমাকে জানতে হবে না, একদম জানতে গিয়েই কিন্তু আমার কালেকশন। ধরো মানে কালেকশনটা এরকম হয়েছে, ধরো শুধুমাত্র যে আমি ভালোবাসি ভাবে কোনো একজন আর্টিস্ট সে তার কাজটা দিয়ে গেছে, কিন্তু ফোক আর্টিস্ট এরকমও হয়েছে, বা কারোর কাছে তার আছে কালেকশন। কুণালদার কথা না বললে, কুণালদা, সুস্মিতা দি, মানে রিসেন্টলি একটা বড় কাজ, মানে টুসু পুতুল, তো আমাকে গিফট করলেন কুণালদা, মানে কুণালদার বাড়িতে ছিল, বললো দেখো তমাল তুমি তো রাখো, তোমাকে এটা দিলাম। এবং আফ্রিকা থেকে কিছু মাছ কিনে কুণালদা আমাকে দিল। কুণালদা সারা ভারতবর্ষ ঘুরে বেড়ায়, সারা পৃথিবী ঘুরে বেড়ায়, এবং কুণালদা অসাধারণ রাইটার, জাপানিজ ওয়াইফ শুনেছো, তার লেখক কুণালদা। হ্যাঁ, তো আমি যখনই যে কোনো কাজ করেছি কুণালদার সঙ্গে অনেক আলোচনা করেছি, এবং কুণালদা আমার জন্য মানে ধরো আফ্রিকা থেকে একটা মুখোশ নিয়ে এসছে, হ্যাঁ তুমি রাখো, তুমি কালেকশন করো, রাখো, এরকম অনেকে। মানে মানিদার ওই ছোট ছোট যে কাঠের, সেটা আমি পেয়েছি আমার কলেজ লাইফে, মানে আমি কিন্তু পেয়েছি গো। তো আমি যেহেতু পেয়েছি, তো আমি কাউকে দেবো না কেন? এই তোমাকে বলছিলাম ফোক নিয়ে, এটা হচ্ছে গুজরাটের একটা অফারিং অ্যানিমেলস, ঠিক আছে, মানে এই যে আমাদের গাছের তলায় যেমন ধরো আমাদের ঘোড়া, হাতি থাকে, তো এরকম গুজরাটেও গাছের তলায় এরকম থাকে। আচ্ছা, তুমি দেখেছো কোনোদিন এটা? আমি এটা দেখিনি। এই যে জানা, আমরা বাঁকুড়ার গুলো দেখেছি। হ্যাঁ, ভারতবর্ষেও যে কত রকমের ফোক এলিমেন্ট আছে, এটা আমার একজন গিফট করেছে। দারুণ। আমার বন্ধু কুশল ভট্টাচার্য বলে একজন বন্ধু গিফট করেছে। তো ধরো আমার কাজের সঙ্গে এটাকে রেখে দিয়েছি, কারণ আমার কাজের মধ্যে ফোক কোয়ালিটি রয়েছে। এবং মৃণালদা খুব ভালো একটা জায়গায় লিখেছেন, মৃণাল হচ্ছে আর্ট ক্রিটিক মৃণাল ঘোষ, তো উনি একটা সাক্ষাৎকারে লিখেছেন যে তমালের কাজের মধ্যে একটা ফোক এলিমেন্ট রয়েছে। এই এলিমেন্টটা কিন্তু কি ভালোবাসা থেকেই কোথাও যুক্ত হয়ে গেছে। দেখো আমাদের ইমাজিনেশন বা আমাদের ধরো ভেতরকার যে ধরো মানে আর্টিস্টিক সেন্স, তো একটা কিছু ক্যাচ তো করে, আমরা তো অনুসরণ করি, এটা তো অস্বীকার নয়, আমরা তো অনুকরণ করি না, ওটা তো অনুসরণ করি, ইতিহাসকে অনুসরণ করি, হ্যাঁ মানুষ সভ্যতাকে অনুসরণ করি। তো এই যে অনুসরণ করতে গিয়ে ফোক আমার মধ্যে ঢুকে পড়েছে। এটা হচ্ছে ফার্নিচারটা একটা ব্রিটিশ কলোনিয়াল ফার্নিচার, ঠিক আছে, তার সঙ্গে আমার এই সিরামিক্সগুলোকে অ্যাড করে একটা শো হয়েছিল, শোটার নাম ছিল গন্দিবাত।
বম্বেতে হয়েছিল, যেটা 1 বছর আগেই শোটা হয়েছে। এটা শোটা করেছিল স্বরূপ দত্ত। তো তার ধরো এই যে এটা হচ্ছে কোট হ্যাঙ্গার বেসিক্যালি, হ্যাঁ, হ্যাঁ। মানে কোট রাখার হ্যাঙ্গার, তার সঙ্গে সিরামিক্স ইমপ্লিমেন্ট। এটা যে উই হয়ে যায় না, উইয়ের ঢিপি, ঠিক ঠিক। ঠিক আছে, ওই ওয়েট ডিপির যে টেক্সচার সেটা আমি সিরামিক্সে কনভার্ট করে ওখানে লাগিয়েছিলাম। কারণ এটা পুরো ভাঙাচোরাটা ফার্নিচার ছিল। মানে আমার মনে হয়েছিল যে মানে এই যে ব্রিটিশ কর্নেলের সঙ্গে আমাদের একটা বেঙ্গলকে আমি মিক্স করব, কি করে করব, এবং সেটা ইউটিলিটি হলে কি হয় জানো তো, মানুষ যখন এই ইউটিলিটি অবজেক্টের সঙ্গে শিল্পকে ভাবে, তার একটা প্রাধান্যতা আছে। সেটা হচ্ছে ব্যবহৃত জিনিস সবসময় সে দেখছে। ধরো আজকে সিরামিক্সের তো একটা কথা ইউটিলিটি পারপাস ছিলই, বাসন মানে যেটা হতো প্যান পটস। তো আমি যদি সেই সিরামিক্সের ওই প্রাধান্যটাকে নিয়ে স্কাল্পচার ফর্মে যেতে পারি, তো সেটা একটা কাজ। তো আমার কালেকশন যা হয়েছে সোমনাথ, সেটা হচ্ছে আমার কাজ যেভাবে এসছে সেই কাজের সঙ্গে ফোক এলিমেন্ট এবং আমার কিছু ল্যাঙ্গুয়েজ, যেমন এটা হচ্ছে করোনার সময় কাজ, ইন দ্য নেট। আচ্ছা, মানে এখানে সঙ্গে নেট রয়েছে, কাঠ রয়েছে, আবার সিরামিকও রয়েছে। একদম সিরামিক্সটা হচ্ছে মাস্ক, কারণ আমরা সবাই মুখোশধারী, সবাই। ঠিক আছে, মানে ভেতরে এক বাইরে এক, সেরকম একটা মাস্কের গুণ আছে। যেমন আমার কাছে প্রশ্ন সব সময় যে MASK মাস্ক কথার মধ্যে কিন্তু আস্ক কথাটা আছে, আস্ক মাস্ক, এমটাকে বাদ দাও, মানে কি হয় আস্ক, প্রশ্ন করো। আস্ক মানে কি? জিজ্ঞেস করা। মুখোশ কি? মুখোশই তোমাকে উত্তর দেবে, ঠিক আছে। কিভাবে ভাবিনি স্যার কখনো। তো আমি একটা শো করেছি, আমার একটা বইও বেরিয়েছে আসমাস, হ্যাঁ, সেখানে কুণালদা লিখেছেন, যোগেন চৌধুরী লিখেছেন, ব্রিজিট ফ্রেজার, অবন দেশাই গ্যালারি, সেরা অনেকে 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 লেখা দিয়েছে। এবং বলতে বলতেই লেখা, ধরো বলছি করোনার সময় কেন করেছিলাম, তখন ধরো সবাই না, আমরা যখন কথা বলছি নেটের ভেতরে, মানে আমরা সবাই কিন্তু বাইরে আসতে পারিনি, এই যে বাড়ি ঘর রয়েছে সব একটা নেটের রয়েছে। মধ্যে ছিলাম। ওইটাও দেখো দুর্গা, এটা। হ্যাঁ, ব্রোকেন, আমরা সবাই ভেঙে যাচ্ছি, ভাঙাটা কিন্তু ইচ্ছা করে ভাঙা, মানে আমরা সবাই ভেতর থেকে ভেঙে যাচ্ছি যে আর কি জীবনে আমরা বেরোতে পারবো না, আর কি আমরা শুধু ঘরেই বন্ধু হয়ে থাকবো, মানে ক্লাস নেওয়া থেকে আরম্ভ করে বলো, কথোপকথন, হ্যাঁ, মানে লোকের ভালো লাগা মন্দ লাগা পাশাপাশি বুঝতে পারবো না। ঠিক। তো তখন এই কাজটা আমার হাত থেকে বেরোয়। স্যার আপনি এটার যে স্টুডিও ক্যালিক্স, আপনার এটার নাম, প্রথম কথা নামটার কারণ জিজ্ঞেস করবো এটা। ক্যালিক্স এসছে হচ্ছে প্রথমে CALYX, হ্যাঁ, হ্যাঁ। তো কোথায় একটা ক্লে আছে, এক্স যুক্ত হলে তার নাম হয়ে যায় বৃন্ত। ক্যালিক্স মানে হচ্ছে ফুলের বৃন্ত, মানে যে ফুলকে ধরে রাখে। তো আমার কাছে মনে হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট নাম ক্লে, আর এক্স বৃন্ত। তো আমি বৃন্ত হয়েই থাকি না, আমি শিল্পকে ধরে রাখার চেষ্টা করি। প্লাস ধরো মানে যারা আসছে তারা কাজটা করুক। ধরো অনেকেই হয় না, সিরামিক স্টুডিওতে ঢুকতে দেওয়া হয় না, মানে সিরামিক্স একটা সিস্টেম আছে, সিরামিক্স ইন্ডাস্ট্রি, মানে সিরামিক্স তার নিজের, মানে তার কাউকে জানা, তার গ্লেজ নিজের, তার মাটির কম্পোজিশন। কিন্তু আমার মনে হচ্ছে আমি যত জানবো, তত আমি যত দেব, তত আমি আরও জানবো। আজকে ধরো এখানে অরুণিমা দিয়ে এসে কাজ করেছেন, হ্যাঁ, এবং আমার মনে আছে ধরো পার্থ প্রতিম দেব, তোমাকে বলছিলাম তুমি পারলে পরে পার্থদার একটা ডকুমেন্টেশন করতে পারো, অসাধারণ একটা মানুষ। পার্থদা হচ্ছে রবীন্দ্রভারতীর ডিন, এবং আমার সঙ্গে পরিচয় কিন্তু কোনো একটা গ্যালারির মাধ্যমে, এবং পার্থদা কিন্তু অনেকবার এসে আমার এখানে কাজ করেছেন এবং নিজের মতন করে সিরামিক্স করে গেছেন। আর সেটা আমার কাছে পাওয়া, আমি দেখতে অবশ্যই। পেয়েছি। প্লাস ধরো ওনার একটা, উনি আবার আমাকে জিজ্ঞেস করছেন কি করে গ্লেজ করব। এই যে এই আদান প্রদানটা না হলে কোনো কাজ সৃষ্টির মতন হয় না। তুমি মানে আমার বারবারই মনে হয়েছে যে ধরি এই কমিউনিটি আর্ট প্র্যাকটিসটা খুব দরকার, যেটা ধরো আজকের সমাজের কিন্তু অনেকটাই আমার কাছে কম। সবাই আমি তো ইন্ডিভিজুয়াল। আমি যদি আজকে ধরো আমি, হ্যাঁ, বা আরো 4টে সিরামিক্স আর্টিস্ট মিলে একটা যদি কাজ করি বড়, তার মধ্যে কি আমরা আদান প্রদান করতে পারি। এটাও আপনার এটা আমার করা, এটা হচ্ছে একটা, এই যে আমি একটা কাজ করেছিলাম কেন অ্যান্ড সিরামিক্স নিয়ে। আচ্ছা আচ্ছা। তো এটা না এরকম ওয়ালে ফিক্স ছিল সব, অনেকগুলো অ্যানিম্যাল, ঠিক আছে। তো তখন এই একটা মাথায় ঢুকেছিল আমার যে সিরামিক্স আর কেন এটা তো ওতপ্রোতভাবে জড়িত। মানে ধরো টিপট যদি সিরামিক্সের হয়, হ্যান্ডেল হয় কেনের, মানে বেতের। তো আমি এই দুটো ল্যাঙ্গুয়েজ নিয়ে কেন কাজ করি না, প্রচুর করেছি, দুর্গাপুজো করেছি এই দুটো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো আমার জার্নিটা একটুখানি একটু অন্যরকম করে ভেবেছি সব সময় আমি। ধরো সোমনাথ, আমি যে মাটি নিয়ে যে কাজ করি, তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলা হোক বা আদার্স এরিয়া, উড়িষ্যা হতে পারে, বাংলাদেশ হতে পারে, তো কিছু কালেকশন আমার কাছে থাকবে না কেন? কি মজার, এই চাকা লাগানো ঘোড়া আর পাওয়া যাবে না, ঠিক আছে। এটা যেমন বাংলাদেশ, ষষ্ঠীর পুতুল, ঠিক আছে, দেখো
এটাকে বলা হতো ব্ল্যাক ক্লে ওয়ার্ক, ঠিক আছে, মানে ওটাকে স্মোক ফায়ারিং করা হতো, মানে পুড়িয়ে দিয়ে, যেমন গালার পুতুল, হুম। ঠিক আছে, গালার পুতুল মানে গণেশ, হ্যাঁ। তারপরে ধরো এইটা খুব আমার কাছে খুব মজা লেগেছিল। আমি একবার ওই বিষ্ণুপুরের দিকে যাচ্ছি, বিষ্ণুপুর করে পরে হঠাৎ এই গাছের তলায় একটা জায়গায় ভাঙা হয়ে পড়ে আছে কার্তিক উইথ মনসার চাল। আমি দেখিনি কখনো হ্যাঁ, আমরা মনসাই দেখেছি। মনসা দেখেছি, কিন্তু কার্তিক ঠাকুর দেখো ময়ূর আর তার সঙ্গে মনসার চাল। মনসার চাল। এই যে ধরো আমারও সেই মনে হয়েছে কোথাও গিয়ে এটা হয়তো মনসার চালই হয়, হয়তো কার্তিক ঠাকুরকে মনসার চালের মধ্যে নিয়ে আসছে। এটা শিল্পীর নিজের স্বাধীনতা এটা। স্বাধীনতা তো আর এই স্বাধীনতাটা বা এই যে থাকা খেয়াল দরকার। থাকা দরকার, মানে এতটা থাকা দরকার যে ওখান থেকে তুলে নিয়ে আপনি চলে এসেছেন। না, ওইটা তো আমার স্বাধীনতা মানে যে ভালোবাসার স্বাধীনতা। সেটা কিভাবে? আপনার তো মানে একটা গাছের নিচে ছিল তো এটা। হ্যাঁ, ভাঙা পড়ে আছে, আমার গায়ে থাকলে লোকে দেখতে পাবে। তো আজকে তুমি সেটা দেখতে পাচ্ছ, অস্বীকার করার কিছু নেই। আজকে দেখতে পাচ্ছ। এদিকটা এসে আর এখানে আছে আমার কিছু কাজকর্ম, আমার যেগুলো করি সেগুলো রাখা আছে। আমার কিছু স্কাল্পচার ফর্ম, এই একটা ত্রিমূর্তি আর কি, ধরো 3 মাথাওয়ালা, কোথাও একটা ফোকের সঙ্গে রিলেটেড আমার স্কাল্পচার। স্যার আমার এইখানে দেখতে দেখতে, যেহেতু এটা আপনার প্লাস আমার স্পেশাল জায়গা, এটা কিছু প্রশ্ন করব। ধরুন এটা আপনি বানাচ্ছেন, হ্যাঁ, এই যে ফেটে 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 গেছে, এটা রেখেছি আমি। এটা জেনে বুঝে না? জেনে বুঝে। জেনে বুঝে না? এটা কি আগুনটা দিয়েছে না আপনি করেছেন? না, কিছু তো ধরো, কিছু তো আমাকে করতে হয়েছে। ধরো এই ফাটাটা করার জন্য আমাকে ওয়্যাক্স করা হয়েছে। এই যেগুলো হচ্ছে ওয়্যাক্স, মানে ও। মোম দিলে পরে ওখানে গ্লেজটা ধরে না। আমি দেখেছি এখানে রংটা ধরছে না, তো আমি কি করেছি, আমাদের যে জাস্ট মোম রং করার আগে মোম কষে রেখেছিলাম। আর এই যে ক্র্যাকটা দেখছো, এই ক্র্যাকটা কিন্তু জাস্ট যখন এটা করেছি তখন ওই জাস্ট কিছু ওই ব্রাশ দিয়ে লাইন করে রেখেছিলাম, তার মধ্যে গ্লেজ দেওয়া ক্র্যাক অটোমেটিক চলে এসেছে। আচ্ছা, সেটা কিন্তু ক্র্যাক গ্লেজ নয়। হ্যাঁ হ্যাঁ, মানে একটা গ্লেজ হয় ক্র্যাক গ্লেজ, আমি সেটা ইউজ করিনি। ঠিক, এটা তুমি জানো হয়তো আমাদের সেই এই অফারিং অ্যানিমেল গুলো, তো আমার মনে হয়েছে যে আমার একটা স্কালচারের মধ্যে সেগুলো থাকবে। এটা ইনস্টলেশন ছিল বেসিক্যালি, এটা থেকে তার সঙ্গে চারদিকে এরকম অ্যানিমেল গুলো ছিল। কি কাজ স্যার, আপনি কাঠের মতন এগুলো না? এইটা আবার কি বলে এটা? এটা হচ্ছে, এটা আমি জাস্ট একটা কিছু ব্রাশ দিয়ে স্ক্র্যাচ করেছি, যাতে ওই টাচ হয় না, সিরামিক্স ধরো স্মুথ। হ্যাঁ এটা যেহেতু পুরোনো, একটা রাফ টেক্সচার চাইছিলাম, তো ওই রাফটা রাখার জন্য এটা স্ক্র্যাচ করছি। স্যার এটা আগে রেখে দিন স্যার। হ্যাঁ। আচ্ছা স্যার, যেটা ধরে আছে সেটার দাম কত? এটা আমার আর্টিস্টের ভ্যালু অনুযায়ী একটা দাম থাকে ধরে। তাহলে আপনি ধরুন, আপনিই দেখান, সমস্ত কিছু আপনিই করুন স্যার। না, ওরকম কিছু নেই, ভাঙলে পরে যে তোমাকে ছুঁড়ে ফেলে দেবো তাও নয় আর কি। তো এরকম ধরো অ্যানিমেল নিয়ে কিছু কাজ ছিল। হ্যাঁ, ওই আবার সেই কেন অ্যান্ড সিরামিক্স এর ধরো শেপগুলো খুব সুন্দর। হ্যাঁ, একটা মেলবন্ধন। হ্যাঁ, এটা হচ্ছে রিসেশনের সময় করা, যখন ধরো মানি ওই 500 টাকা বন্ধ হয়ে গেল, এটা পিগি ব্যাংক তো, আচ্ছা, তো আমি ওটা ঢেকে দিলাম, তুমি আর দিলেন। ভেতরে টাকা ফেলো না। মানে শিল্প না প্রতিবাদ করে কোথাও, একটা সমাজকে নিয়ে চলে। বুঝতে তো পেরেছি। ধরো এই একটা কাজ, ধরো কিন্তু বাচ্চাদের কাজগুলো খুবই সুন্দর তুমি স্যার, দেখো না, আমি ওটাই বলছি, খুবই সুন্দর। আর- ওয়ার্কশপের কাজ অসাধারণ, অসাধারণ কাজ স্যার, অসাধারণ কাজ আছে। অপূর্ব। ধরো এটা হচ্ছে আমার স্যাম্পল একটা ওয়ার্ক। এটা হচ্ছে তাজ যখন আমি করি তার কিছু স্যাম্পল বানিয়েছিলাম, যে কিরকম ভাবে ডিজাইনটা করছি। তো আমাকে তো পাঠাতে হবে আর্কিটেক্টকে। তো তখন যখন এগুলো করেছিলাম, সেগুলো আবার যখন তাজ হয়ে যায়, তারপরে পুরো একটা ডিসপ্লে করেছিলাম। যোগেন্দ্র একটা শো করেছিলেন আমার, চারুবাসনার 16 শো, কেভ অফ এ মাইন্ড বলে শোটার নাম ছিল, কেভ অফ এ মাইন্ড। তো সেখানে আমি সেই স্যাম্পেলগুলোকে পুরো ডিজাইন করে রেখেছিলাম আর কি। তুমি দেখো কোথাও একটা ওই টেক্সচার্স রয়েছে, হ্যাঁ, তার রিলিফ রয়েছে। আর তোমাকে বলছিলাম না, আলো ছায়া, তুমি যদি এখানে শুধু টপ ভিউ একটা আলো ফেলো, তার ছায়াগুলো অটোমেটিক তৈরি হচ্ছে। তো মানে কি হয়, চ্যালেঞ্জটা কোথায় থাকে? চ্যালেঞ্জটা থাকে আর্টিস্টের, ধরো তুমি একটা স্পেস, এমটি স্পেস, আমার মিউরালে যেটা এমটি স্পেস, সেই স্পেসটাকে আমি ক্রিয়েট করছি, এবং সেটা থ্রু আর্কিটেক্ট এনভায়রনমেন্ট। মানে এনভায়রনমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি এমন একটা কাজ করব, এবং সত্যি সত্যি বলো, তাজ করার পর ধরো যখন প্রথম পোস্টার বেরোয় না, আমার ওই ওয়ার্কটা দিয়ে, হ্যাঁ, মাঝখানে সিসিএনটি তাজ বলে অ্যাড হয়েছিল, এবং আমি মানে ব্যক্তিগত আমি সাংঘাতিক এটা আপ্লুত, যে তাই তো অনেকের আর্টিস্টদের কাজ ছিল, আমার মিউরালটাই কেন প্রাধান্য পেলো। এটাই তো শিল্পীর একটা পাওয়া। একদম ঠিক আছে, এটা আমার ছিল হচ্ছে ইমামিতে যখন ইন্ডিয়া আর্ট ফেয়ার হয়, তার একটা ওয়ার্ক ছিল। এটা ছিল হচ্ছে ওই তুলসী মঞ্চ থেকে কনসেপ্ট আমার। আর একটা মজার এখানে একটা গল্প আছে, আমরা যখন না ট্রেনে যাই সোমনাথ, তখন যখন তুমি বেঙ্গল থেকে বিহার ঢুকছো, হ্যাঁ, ভাড়টা চেঞ্জ হয়ে যায়, জানো কি? চায়ের ভাঁড়? আচ্ছা, না জানি না স্যার এটা। বেঙ্গলের ভাড় একরকম দেখতে, বিহারের ভাড় একরকম দেখতে, ইউপির ভাড় একরকম দেখতে, এমপির ভাড় একরকম দেখতে। কেন? লোকাল আর্টিস্টরা তৈরি করে।
এবং আমার কাছে না শুধু মনে হতো ওই যে স্প্রাউটটা, কেটলির মাথাটা সব এক, মানে সবাই তো অ্যালুমিনিয়াম কেটলি যেহেতু মার্কেটে পাওয়া যায়, কিন্তু মার্কেটে যখন ভাঁড়টা তুমি দেখবে খুব খুব নজর দেবে, বেঙ্গল তুমি ক্রস করে দেখবে ভাঁড়টা চেঞ্জ হয়ে বুঝে গেছে তুমি বিহার ঢুকে গেছো। এটা আমি সাংঘাতিক উপলব্ধি করেছি তখন এই কাজটা করেছিলাম, যে এই যে ভাঁড়, এই ভাঁড় হচ্ছে আমাদের স্টেটকে ডিভিশন করে, ঠিক আছে। তার সঙ্গে এই তুলসী মঞ্চ কিরম হয়, তো এটা আমার কনসেপ্ট, মানে ওরকম ভাবে ভেবে এটা ইন্ডিয়া আর্ট ফেয়ারে ছিল আর কি কাজটা। না, আমি সিরামিকের জগতে আপনি কিরকম ভাবে গোটা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে যখন আপনি দুর্গাপুজো ধরলেন, সেটা পুরো মানে দুর্গাপুজোর জগতে এক অন্যরকম আলোচনা শুরু হয়ে গেছিল। দেখো আমি তোমাকে বলি, এটা আমি তখন কলকাতায় এসেছি এবং আমার সিরামিক্স নিয়ে জার্নি শুরু, তো হঠাৎ করেই বরিশা ক্লাব, বরিশা তখন সৃষ্টি আর সহযাত্রীদের আলাদা ক্লাবে পুজো হতো, তারপরে হঠাৎ করে বরিশা একটা ক্লাব পরিণত হয়, সৃষ্টি আর সহযাত্রী একসঙ্গে মার্চ। তো 2007-এ যখন আমি যাই তখন আমাকে একটা স্পেস দেখানো হয়, এটা আমাদের ক্লাব এরিয়া এবং আমরা চাইছি একটু অন্যরকমভাবে কাজ করতে। ওরা তখন জানেও না আমি সিরামিক্স নিয়ে কাজ করি। এর মাঝখানে ছিলেন শুভাপ্রসন্ন ভট্টাচার্য। শুভাদা চেয়েছিলেন যে ওদের ক্লাব কমিটির কোনো একটা পদে হয়তো ছিলেন অ্যাডভাইজার বডিতে, তখন সেখানে ছিলেন পুকুদা এখন রয়েছে হচ্ছে তোমার টালিগঞ্জ ক্লাব মেম্বার, রাজা, অনেকে, এবং অসাধারণ একটা ভালো ক্লাব বরিশা ক্লাব, কারণ আমি কাজ করে আনন্দিত আর কি সেখানে। তো যখন কাজ করতে যাই তখন আমি বলি যে সিরামিক্স নিয়ে করব, এবং কিন্তু আমার জার্নিটা কিন্তু 1 মাস 2 মাসে হলে হবে না। তো কিভাবে আমি কাজ করব, সিরামিক্সের কিছু কিছু টেকনিক্যাল জায়গা আছে। তুমি এটা জাস্ট একটা ম্যাকেট আমি বলতে পারো, ম্যাকেট না, এটা একটা ঘটনা আছে। যখন প্রথম আমি দুর্গাটা বানাই তো টেকনিক্যাল কারণের জন্য এটা বাস্ট করে যায়, বাস্ট করে আমাদের মাটি ভেতরে হাওয়া বা কোনো কিছু কাঁকড় বা কিছু থাকলে পরে গ্যাপ হয় এবং সেটা ক্র্যাক পড়ে যায়, এবং এটা প্রথম দুর্গাটা আমার বাস্ট করে, ঠিক আছে। এবং বাস্ট করার পর আমার কাছে টেনশন যে আরেকটা দুর্গা বানাতে হবে, এবং তখন কিছু টেকনিক্যাল আমাকে, বাস্টটা আমার প্লাস পয়েন্ট যেটা হচ্ছে টেকনিক্যালটা আমাকে শেখায়। যেমন টেকনিক্যাল ধরো সিরামিক্সের কখনো হাত যদি আমি না জুড়ে দিই ও কী হবে, টেকনিক্যালি কিন্তু থাকবে না সিঙ্গেল হাত, তো আমাকে সেভাবে একটা ফরমেশন করা হলো, আচ্ছা, ঠিক আছে। এবং ঠাকুরটা যদি যেভাবে করব পার্ট বাই পার্টে করব, যেমন ধরো এটা কিন্তু খোলা যায়, এটা মাথাটা খোলা যায়, বুঝতে পেরেছি, ঠিক আছে, টেকনিক্যাল পার্টে। আবার ধরো বডিটা খোলা যায়, ঠিক আছে, বডিটা এখান থেকে খোলা যায়। তো এইভাবে পার্ট সিরামিক্স আমি কাজ শুরু করলাম। এটা তোমায় করতে গেলে ভাবতে হবে এবং ভেবে কাজটা করা। আর ধরো বরিশার মতন একটা ক্লাব, সেখানে আমি একটা সিরামিক্স নিয়ে কাজ করছি, তো কিভাবে করব তার একটা প্ল্যানিং ছিল আমার কাছে। তো বিশ্বাস করো পুরো প্যান্ডেল আমি সিরামিক্স দিয়ে মুড়িয়ে দিই, সেখানে থালা বাসনও ছিল, ডিজাইন মোটিভ ছিল। তোমাকে একটা ছবি দেখালে তুমি বুঝতে পারবে, এটা ওরা একটা ব্রোশিয়ার ছাপিয়েছিল। এটা ঠাকুরটা ছিল টোটাল এখান থেকে এত পর্যন্ত প্রায় 10 ফিট। এই ব্যাকগ্রাউন্ডে সিরামিক্স সব ছিল, এটা সিরামিক্স ছিল, এবং পেছন পাতা উল্টালে পরে দেখতে পাবে একটা সিরামিক্সের দণ্ডের মাঝখান দিয়ে মন্দির দেখা যেত। বুঝতে আর পেরেছি। তুমি ভাবতে পারবে না, আমি জানি না, সেটা আমার ভাগ্য, সৌভাগ্য। এবং প্রত্যেকটা পেপারে, মানে আনন্দবাজার বলো, টাইমস অফ, ইন্ডিয়ান এক্সপ্রেস, প্রত্যেকটা পেপারে মানে রিভিউ ভরে যেত আর কি। সিরামিক্স নিয়ে প্রথম কাজ, মানে আমি তার আগে কোনোদিন শুনিনি। ইন দ্য নেম অফ দ্য গডেস, তপতির রিসার্চ পেপার, তপতি গো ঠাকুরতার, এবং এই বইতে আমার ছবি দিয়ে এবং সিরামিক্সের দুর্গা প্রথম বলে একটা লেখাও কিন্তু বেরিয়েছিল। স্যার, এই যে কাজটা, এর আগে এত বড় স্কাল্পচার আপনি কখনো করেছেন বা কখনো এর আগে হয়েছে? আমি এত 10-12 ফুটের কখনো এত হয় বড় না? স্কাল্পচার আমি করিনি, সিরামিক্স নিয়ে করিনি। সত্যি হয়তো অনেকে স্টোন ফোন দিয়ে করি, সিরামিক্স দিয়ে আমি দেখিও নি এত বড় স্কাল্পচার। মানে পুরো আইডল দুর্গা, অসুর, সিংহ সবই সিরামিক্সের। এবং একটা মজার ঘটনা, পুরো প্যান্ডেলটা কিন্তু বিক্রি হয়েছিল, এবং স্যাব গ্রুপ হচ্ছে একটা মেডিসিন কোম্পানি, সোমনাথ মুখার্জি, হ্যাঁ। পুরো প্যান্ডেলটা কিনে নিয়েছিলেন। বাহ। এবং সেটা দিয়ে একটা লেখাও বেরিয়েছিল আনন্দবাজারে যে বরিশার ঠাকুরটি বিক্রি হলো, এবং সেটা ওই বরিশার খুব ভালো কাজ করেছে, ওই টাকাটা নিয়ে বোধহয় কোনো স্কুলকে দান করেছিল আর কি। মানে এটাও একটা এটা ক্লাবের শিল্পী দুটো একদম জায়গা। অসাধারণ ক্লাব, একটা বরিশা ক্লাবের দারুণ মতন ক্লাব, তাই না? ক্লাব আমার কাছে। তারপরে বছর আমি পুজো করেছি, ধরো হ্যাঁ। শ্যামাপল্লী শ্যামা সংঘ, ঠিক। ঠাকুরটা বানিয়েছি, প্যান্ডেল স্ট্রাকচার করতে পারিনি, মানে কোথাও তো একটা গাফিলতি ছিল এই ক্লাবের সঙ্গে ঠিক। শিল্পীর। এটা হলে কিন্তু খুব মুশকিল হয়। কিন্তু মানে বিশ্বাস করো, কিন্তু লাস্টে যখন আমি 2009 বা 10-এ পুজো করি, তখন আমি মনে হয়েছে এই জোনারটা আমার জন্য নয়। এটা কেন মনে হলো যে দুর্গাপূজার এটা কাজ করব মনে না? হলো কারণ দুর্গাপুজো কি অনেকগুলো না, যেমন আজকে বরিশার কথা কেন বলছি, বরিশা কিন্তু আমাকে ফ্রিডম দিয়েছিল। কিন্তু তারপরে যখন আমি 2010-এ পুজো করি, 9-10-এ পুজো করি, অনেক বেশি না, মানে কি বলতো, মানে
প্রাইজের মুখাপেক্ষী হয়ে বসে থাকা, মানে যে আর্টিস্টকে নিয়ে এসছে আমাকে প্রাইজটা পাওয়াতেই হবে। কিন্তু শিল্পীর পক্ষে এটা কিন্তু সম্ভব না যে প্রাইজ এনে দেবে, প্রাইজ তো জনগণ বলবে। আজকে ধরো যাই বলো, মানে ভোটেই তো আমরা সিলেকশন করি সব কিছু, জনগণ যদি না বলে পুজোটা ভালো নয় তা তুমি তো প্রাইজ পেতে পারো না, একদমই না। এবং যতই প্রেশার আসুক। তো এখন ধরো আরেকটা জার্নি আমার খুব মজার, সেটা হচ্ছে তোমার আর্কিটেকচারাল কাজ নিয়ে আমি কাজ করছি, রেস্টোরেশনটা রেস্টোরেশন। সেটা তোমাকে আমরা কালীঘাটটা অবশ্যই দেখতে যাবো, এটা অনেক বড় চ্যাপ্টার, খুব চ্যালেঞ্জিংও চ্যাপ্টার। একদম সাংঘাতিক। আমার কাছে ধরো ওখানে হচ্ছে অনেক বেশি শিখেছি আমি, মানে শিল্পীর থেকে শিল্প শিক্ষাটা অনেক বেশি। এই পার্টটা করে ড্যামেজ হয়নি, যা হচ্ছে উপরে ড্যামেজ। প্রথমে আমার কাছে ফোনটা আসে, কল্যাণ চক্রবর্তী হচ্ছে কনজারভেটিভ আর্কিটেক্ট, কালীঘাট মন্দিরে ছিল। উনি আমাকে ফোন করে বলেন যে অনুপম চক্রবর্তী হচ্ছে আমাদের কলকাতার একজন আর্টিস্ট, এবং অনুপম দাই আমার নামটা রেফার করে। তো আসার পর আমাকে বলা হয় যে আপনি একদিন আসবেন কালীঘাট মন্দিরে, আমরা একটু সার্ভে করব, কিছু কিছু জিনিস পাওয়া গেছে সেগুলো আমরা এমন চাইছি যে সিরামিক্সটাকে বোঝে এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, তো আমি বলি আমি ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স মানে আমি দারোজ স্যারের সঙ্গে যখন কাজ করতাম, পিয়ার দারোজ তো আমার শিক্ষাগুরু বলতে পারো, তো তখন আমি কিছু ইন্ডাস্ট্রিতে সময় কাটিয়েছি এবং ইন্ডাস্ট্রিয়াল টেকনিক বা প্রসেস অফ ওয়ার্কটাকে আমি দেখেছি কীভাবে হয়। তো আমি যাই এবং সেখানে গিয়ে আমি প্রথম কালীঘাট মন্দির, তখনও বাইরেটা পুরোটা সজ্জিত হয়েছে, মানে কালীঘাট মন্দির যেটা ছিল হচ্ছে তোমার খুব মজার একটা ব্যাপার, কলকাতা কর্পোরেশন মার্কেট থেকে মন্দিরকে আলাদা করে দিয়েছিল তার আগেই, ঠিক আছে, কিন্তু পুজোটা চলছে এবং তার একটা ওয়াল ক্রিয়েট করে, যে ওয়ালটা হচ্ছে পুণ্যিপুকুর যেটা বলা হয়, পুণ্যিপুকুরের পাশে একটা ওয়াল ক্রিয়েট হয় এবং সেখানে প্রচুর টেরাকোটা ওয়ার্ক, এবং সেটা বিষ্ণুপুর থেকে করা, সেটা কিন্তু আমার কাজ নয়, না সেটা আমার- অলরেডি কাজ হয়ে ওটা গেছে। হয়ে গেছে আমি যখন ঢুকেছি, এবং আমি চাইছি শুধু মেন মন্দিরের কনস্ট্রাকশন ডিজাইনিং দেখতে গেছি। এবং আমি কালীঘাট মন্দির আটচালা মন্দির, মানে বাংলার আটচালা মন্দির, এবং চারচালা এবং আটচালা দুটো চালার নিচে এবং রং করা কিছু আমরা সিম্বলিক ওয়ার্ক দেখতে পাই। সেটা যে টেরাকোটা তা আমি জানতাম না, বা কোনোদিন কোনো বইতে ধরো অভ্র বসু বা শিলা বসু লেখা কালীঘাট মন্দিরের বা টেম্পেল আর্কিটেকচারের বই নিয়ে কালীঘাট মন্দির যে টেরাকোটা মন্দির কোথাও লেখা ছিল না, আমি জানতামই না। আমাকে ডাকা হয়েছিল সিরামিক্স টালিগুলোকে ডেভেলপ। সিরামিক্স টালির গল্পটা হচ্ছে সেরকম, ধরো 1809-এ যখন আমাদের মানে সাবর্ণ রায়চৌধুরীরা আসেন, তখন কালীঘাট মন্দির রেনোভেশন হয়, তারপরে রেনোভেশন কিন্তু হয়নি, ইতিহাসে কোথাও দেখা যাচ্ছে না কালীঘাট মন্দির রেনোভেশন হয়েছে, লাস্ট হয়েছে 1809, এবং তখন কিছু ওই টালির ব্যবহার হয়েছিল। তার আগে যদি কালীঘাট মন্দির দেখো, সেখানে কিন্তু শুধু ওই চালার নিচে টেরাকোটা ওয়ার্ক, কোনো দেওয়ালে কোনো সিরামিক্স ডিজাইন ছিল না। কী কারণে লাগানো হয়েছিল সেটা বলা খুব মুশকিল, ইতিহাস কোনো তার সাক্ষী নেই। দুটো কারণ হতে পারে, একটা হতে পারে বৈভব, কারণ কালীঘাট মন্দির বিজনেস ওরিয়েন্টেড জায়গার টেম্পল, একমাত্র যে টেম্পল একটা মার্কেটের মধ্যে তৈরি টেম্পল, এবং এই টেম্পলের ইতিহাস যদি তুমি দেখো, আমরা কলকাতা বলতে তিনটে কথা শুনতাম, কি শুনতাম? কালীগ্রাম, ঠিক আছে, আর শুনতাম সুতানুটি আর গোবিন্দপুর, ঠিক আছে, কালীগ্রামটা কোনটা? তাহলে এই কালীগ্রাম এটাই কালীঘাট। এবং আমার কাছে না, যখন আমি ঢুকছি তখন আমার কাছে মানে ইতিহাস যেন একটা আগ্রহ প্রবণতা আমাকে চেপে বসে, এবং মানে ঘাড়ের মধ্যে যেন ইতিহাস ঘুরে বেড়াচ্ছে, যে ধরো একটা সময় মন্দিরটাকে দেখেছে টেরাকোটা, একটা সময় দেখছে যে সিরামিক্সে মোড়া, এবং সিরামিক্সগুলো কীরকম? গোলাপ ফুল, যা মা কালীর সঙ্গে সম্পর্ক নেই, টিউলিপ, আঙুর, এবং সেগুলো কিন্তু সব বিদেশি একটা টালি, এবং সেই টালিটার নাম হচ্ছে আর্ট নোভো। এই আর্ট নোভোর একটা বিশাল মুভমেন্ট সারা পৃথিবী জুড়ে হয়েছে, সারা পৃথিবী জুড়ে, মানে মানে আর্ট নোভো হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডিজাইন ওরিয়েন্টেড একটা ওয়ার্ক, এবং যেখানে হচ্ছে দৈনন্দিন জিনিসের মধ্যে প্রভাব পড়েছে। ধরো তুমি একটা খাবার প্লেট, তার মধ্যে লতা পাতার ডিজাইন, বা তোমার চেয়ারের পেছনের কাঠামোটা ডিজাইন করা, বা গ্রিলের মধ্যে লতা পাতা, এই লতা পাতাকে ডিজাইন ফর্মে নিয়ে আসা, মানে ন্যাচারালকে আর্ট নোভোর একটা মুভমেন্ট, এবং এই মুভমেন্টটা তখন বেঙ্গলে আসতে শুরু করেছে, এবং সে সময় তুমি দেখবে অনেক গঙ্গার ঘাটেও সেই টালি লাগানো আছে, এবং রাজার মানে জমিদার বাড়িতে, রাজার বাড়ি বলছি, জমিদার বাড়িতে পালঙ্কের গায়ে সেই টালি লাগানো হয়। রিচ, তাহলে আমার কাছে কোথাও ধরে নিতে হবে রিচনেস দেখানো, ওই নোভো মানে হচ্ছে আমি রিচ, ঠিক আছে। ঝুলন বাড়ি কলকাতা, তার সারা দেওয়ালে এই টালি লাগানো, এবং আমি যখন যাই তখন ধরো ওই টালিগুলোর 26 রকম ডিজাইন দেখতে পাই,
এবং চারচালা আটচালা এবং সব দেওয়ালে আলাদা আলাদা ডিজাইন। এবং এটা আমি কি করে রিক্রিয়েট করবো তার সিরামিকটা সেরামিক টালি 6 ইঞ্চি তোমার বাই 6 ইঞ্চি টালি আর 6 mm মতন মোটা, 4 to 6 mm মোটা টালি। এবং সেটা হচ্ছে পুরোটাই টিউব লাইনার প্রসেস। মানে তুমি কিরকম বলো তো, কোথাও রিলিফ, কোথাও ডাউন, এনগ্রেভ করা, মানে ধরো গোলাপ ফুলটা এনগ্রেভ করা রয়েছে। হ্যাঁ, তো আমি প্রথম শুরু হয় এখানে বলতে বাধ্য, আমি সঞ্জয় সেনগুপ্ত আমার জুনিয়র স্টুডেন্ট, তাকে আমি প্রথম নক করি, সঞ্জয় তুই তো টেকনিক্যালি জায়গায় রয়েছিস এবং খুরজাতে তুই রয়েছিস, তো এই প্রোডাকশন আমার কলকাতায় সম্ভব নয়। যদি খুরজায় প্রোডাকশন করি বা থানগার করি তাহলে ফ্যাক্টরি ছাড়া সম্ভব না, কারণ আমার লাগবে 500-700 পিস ঠিক। এবং ডিফারেন্ট ডিজাইন। আর তখন একটা মোটামুটি ধরো এদের সঙ্গে মিটিং চলছে, আমি রিলায়েন্সের হেড অফিস সল্টলেকে মোটামুটি যাতায়াত করছি, এবং আমি যখন কোনো স্যাম্পেল ফেলতে পারছি তখন কিন্তু কোনো ট্রানজ্যাকশন তৈরি করি। আমি প্রথম গিয়ে বললাম যে আমাকে একটা অ্যাডভান্স দেওয়া হোক যাতে আমি রিসার্চ করতে পারি। তো এগ্রি, মানে রিলায়েন্স সঙ্গে সঙ্গে এগ্রি। এই যে কালীঘাট মন্দিরের যে টালিতে আর্ট নুভোর এতটা প্রভাব, আমি সত্যি সত্যি বলছি কোনো তুমি ইতিহাস বই ঘাটলেও পাবে না, নেই কোথাও লেখাই নেই যে আর্ট নুভো কেন এলো, কি কারণে এলো। এবং ছবি ধরো কালীঘাট মন্দিরে বেরিয়েছে, কিন্তু কোনো আর্টিস্টের কখনো মনেই হয়নি যে এই এতটা কেন? জুড়ে কেন আর্ট নুভো। আমি তোকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আর্ট নুভো টালি, 6 ইঞ্চি বাই মানে এটা কিন্তু অরিজিনালটা নয়, এটা অরিজিনাল না, এটা ক্রিয়েট করা। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল। আমি অরিজিনাল পাবো কোথাও, অরিজিনাল তো রিলায়েন্সের কাছে। আচ্ছা আচ্ছা। এটা ধর এরকম পুরোটাই পিস, এবং এখানে আমরা ওই আয়রন ডাস্টের বলছিল 4টে কোণায় 4 একরকম ডিজাইন। তো আমি কি করেছিলাম, এটা কাগজ, একটা হোয়াইট পেপারটাকে এবার এই মোটিভটাকে আমি কেটে বার করি, এটা সলিড আটকে দিই, এই ডিজাইনটাকে একটা পার্টকে আমরা ঠিক ব্লক করে আয়রন ব্লক দিয়ে 4টে ব্লকের ডিজাইন করি প্রথম স্টার্টিং। আচ্ছা, এবার পুরোটা তখন একটা ব্লক তৈরি করা হয়, আগে তোমাকে তো সিমিলার করতে হবে 4টে কোণার, তারপরে তো ব্লকে যাবে। ঠিক। আর এখানে একটা এরকম গোলাপ ফুল। এবার এটার একটা মজা হচ্ছে, ভেতরে গ্লেজ, বাইরেটা কিন্তু হোয়াইট লাইন। ওরা করেছিল টিউব প্রসেসে, মানে টিউব প্রসেসে আমাদের সহায় হচ্ছে টিউবের মধ্যে গ্লেজ ঢুকিয়ে দিয়ে আমরা এই ডিজাইনটাকে রিলিফ করে দিচ্ছি, ওরা মনে হয় মানে যেটা আর্ট নুভোতে হয়েছে। যেটা অরিজিনাল হয়েছিল। তোমার মনে আছে আমাদের রান্নাঘরের জাল বা বাথরুমের উপর স্কাটিং লাইন থাকতো, হ্যাঁ, উঁচু রিলিফ, হ্যাঁ ওটা কিন্তু এখন আর হয় না, এখন দেখবে সব প্রিন্টেড হয়। ঠিক, ওই রিলিফটা কিন্তু টিউব লাইন প্রসেস ছিল। বুঝতে পেরেছি। আর্ট নুভো হয়েছিল টিউব লাইন প্রসেস, কিন্তু আমরা টিউব লাইন করতে পারছি না, এখন কারিগর নেই, আমাকে প্রোডাকশন বানাতে হবে। তখন ওই আয়রনের চাপ দিয়ে ওটা করা হলো, করে রিক্রিয়েট করা হলো। তো এইভাবে আর্ট নুভো হলো, এবং এইগুলোই গিয়ে দেয়ালে লাগলো, এবং এটা পুরো ফ্যাক্টরি প্রোডাকশন। প্রথম যেটা বললাম, ওই যে আমি টাকা চেয়েছিলাম যে রিসার্চ, দেখো কালীঘাট মন্দির কিন্তু আমি করেছি শুধু মানি ওরিয়েন্টেড জন্য না, আমি করেছি জানার জন্য। এটা সবসময় আমি সবাইকে বলি। আর এটা কিন্তু রেস্টোরেশন নয়, এটা রেনোভেশন। অনেকে ভুল করে, রেস্টোরেশনের অনেক জায়গা থাকে, আমি রেনোভেশন করছি। মানে রেস্টোরেশনের একটা ধরো সিস্টেম হয়, তোমায় বলি, তুমি ধরো আজকে কোনারক দেখো বা কিছু দেখো, দেখবে যেখানে কাজটা হয়নি সেটাকে স্টোন দিয়ে ঢেকে দেওয়া হয়, কারণ ওরা ওই রিক্রিয়েট করতে চায় না। কিন্তু কালীঘাট মন্দির কিন্তু রিক্রিয়েট করা হয়েছে, সে তোমার টেরাকোটাই বলো, আর্ট নুভো বলো। তো দ্যাট ইজ নট রেস্টোরেশন, দিস ইজ ফর রেনোভেশন। আমি রেনোভেশন বলছি এটাকে। এটা যেই মুহূর্তে রিলায়েন্স বললো যে এটা প্রিন্ট করে চালিয়ে দেওয়া, মানে প্রিন্ট করে দিই তাড়াতাড়ি আমার যেন হয়ে যায়, হ্যাঁ, কিভাবে মানানো হলো যে এটাকে আমি এই এত এক্সপেরিমেন্টাল করে দেখো, টিউব প্রসেসও চাই, মানে না, কোনো স্যাক্রিফাইস নেই। তোমাকে দেখো, তোমাকে বুঝতে হবে, একটা প্রজেক্ট যখন হয় তার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। ধরো যে স্ক্রাফোর্ডিংটা বাঁধা ছিল না, পুরো যে চারদিকে যে স্ক্রাফোর্ডিং বাঁধা ছিল, সেটার ভাড়াই ছিল বোধহয় পার মান্থ 2 থেকে 2.5 লাখ টাকা। এবার ধরো কাজটা তো আমি করব, এটা করার পর অন্য কাজ তো হচ্ছে, ব্রিক স্টাডি হচ্ছে, তার স্টাকো হচ্ছে, হ্যাঁ, তারপরে ধরো আমাদের চুন সুরকির মাটারের কাজ হচ্ছে, এগুলো তো চলছেই। কিন্তু এটা যদি একটা বছর প্রসেস লেগে যায়, তবে বুঝতে হবে, তাহলে তুমি ভাবো, একটা কস্টিং ভাবো, ওই স্ক্রাফোর্ডিং কিন্তু রাখতে হবে একটা বছর। এবং তার কোনো কোম্পানির পক্ষে আজকে যে রিলায়েন্স এই যে জায়গাটা রিনোভেশন করেছে, এর জন্য আমরা ধন্য যে একটা কাজ করতে পেরেছে। যেটা মেনলি আমার কাছে আরো স্ট্রাইকিং ছিল, যে কালীঘাট মন্দির টেরাকোটা নয়। এবার যখন আমি 8চালা বা 4চালা নিচে টেরাকোটা পাই, অনেকগুলো মোটিভ পাই, তার মধ্যে একটা মোটিভ ছিল, ধরো এটা ওয়াল, এবার এটা এখানে বসেছে এই কারণে, এই যে হ্যাঙ্গিং, দেখো ওয়াল থেকে এটা বেরিয়ে ঝুলে এসছে। হ্যাঁ হ্যাঁ, তো এরকম একটা ছিল, যেহেতু 8চালার তলা থেকে একটা টালি এরকম হাফ হয়ে ঝুলতো, ও সেটা বেঙ্গলের অনেক মন্দিরে দেখা গেছে, এটা পরে জেনেছি। সেটা হচ্ছে আমার মাস্টারমশাই সূত্রে জানা আর কি, যে এটা কোথাও আছে দিলীপ দা,
তখন দিলীপদা বলে যে হ্যাঁ বলম, আমাকে বলম ডাকে আর কি, দেখছি। এবং দিলীপদা খুঁজে 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 মানে বাঁকুড়া আমাদের ওই শান্তিনিকেতন চত্বরে তো বিষ্ণুপুর যেরকম আছে, এবং শান্তিনিকেতনে কিন্তু প্রচুর, মানে ওই বীরভূম কিন্তু প্রচুর টেরাকোটা মন্দির, এবং সেখানে এরকম হ্যাঙ্গিং টালি দেখতে পাওয়া যায়, একই মোটিভ। এবং এটা হচ্ছে এরকম ছিল ডিজাইনটা। হ্যাঁ, এটা হচ্ছে লোয়ার পার্ট ছিল, এটা প্লাস্টার মোল্ডে, অরিজিনালটা তো আমার কাছে নেই, প্লাস্টার মোল্ড, এরকম একটা ঝুমকো ঝুমকো মতন ডিজাইন, আর এখানে এরকম স্পাইরাল ডিজাইন। এটা আমরা রাবার মোল্ড থেকে প্লাস্টারে বার করেছিলাম যে আরো কিছু ক্রিয়েট করার জন্য আর কি। আর এই পার্টটার একটা হ্যাং ভেতর দিকে ঝুলতো, আচ্ছা আচ্ছা। যেটা দেয়াল থেকে 4 ইঞ্চি বাইরে হ্যাঙ্গিং ছিল। এটা কিছু চ্যালেঞ্জ। এটা কল্যাণ চক্রবর্তী যিনি আর্কিটেক্ট, সে আমাকে বলে যে তমাল, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, এটা কিন্তু করতেই হবে, ঠিক আছে? কারণ ওটার 99% ভাঙা ছিল, এবং তারাই কারা রেনোভেট করে জানি না, তারা সব প্লাস্টার গুজে দিয়ে বন্ধ করে দিয়েছিল। মানে টেরাকোটা দেখাই যেত না, টেরাকোটা ছিলই না, ওই কারণে লোকে বলেছে টেরাকোটা নেই। এবার আর দুটো আচ্ছা, সেটাও কিন্তু অনেক বছর আগে, প্রায় 200 হ্যাঁ বছর আগে। যাই হয়েছে, তো হ্যাঁ। যেই ভেঙে গেছে, কি করেছে, ভাঙার পর ওটাকে প্লাস্টার দিয়ে ঢেকে জাস্ট কাভার আপ করে দিয়েছে প্লাস্টার। এবং ওর তলায় যখন আমি বোধহয় 3টে কি 4টে পিস পেয়েছি, তারপরে এটা আমি বাগান থেকে নিয়ে এলাম এটা তারপরে এটা রিক্রিয়েট করতে পেরেছি। এই আচ্ছা, দেখছো, তারপরে এটা এরকম হচ্ছে হ্যাঙ্গিং, হুম, এরকম করে হুম। ঝুলতো, এবং এটা পুরো আটচালা জুড়ে ছিল। কি ডিজাইন না? হ্যাঁ, এরকম জুড়ে ছিল। আর আমি এটাকে পুরনো করার জন্য বাগানে ফেলে রেখেছিলাম, যাতে একটু অ্যান্টিক দেখতে হয়। এটা তো অরিজিনাল নয়, হুম, হুম, হুম। ওই কারণে হলো আছে। ওগুলো সলিড ছিল, ব্রিক্স ছিল আর কি। আর ছিল দুটো টিয়া পাখি, ওটাকে সুকসারি বলা হয়, সেটা অনেক মন্দিরে দেখা যায়, এরকম দুটো টিয়া পাখি। এটা রিক্রিয়েট, কিন্তু এটা এটা রিক্রিয়েট। রেনোভেশনের আইডিয়া, পদ্ধতি, এগুলো জানা কি করে হলো? দেখো, এটা তো মানে রেনোভেশনের পার্টের এটা বিউটিফিকেশন, এটা তো পদ্ধতিতে আমাকেই খুঁজে বার করতে হবে, ধরো এটা তো কিছু করার নেই, কারণ এটা কোনো মানে বিধি আচ্ছা। মেনে নয় যে আমাকে ওই মেটেরিয়াল সুরকিতে করতে হবে। আমার শুধু জায়গা ছিল হচ্ছে, বলে দেওয়া হয়েছিল ওই প্লেসে, হ্যাঁ। ওই ধরো তুমি যখন খুলছো, ধরো এটাকে আমি যদি খুলি, তো আমাকে তো ওই প্লেসে ওই জায়গাটাই ঢোকাতে হবে, যেন এক্স্যাক্ট হয়, যেন আউটসাইড ডিজাইনটা নষ্ট হয়। তো আমাকে ধরো কি করতে, ধরো এটা ধরো কোনো হাতে দাঁড়ানো ছিল, তো এটার ধরো সাইজ কোনোটার ছিল হচ্ছে ধরো 8 ইঞ্চি, কোনোটা 7.5 ইঞ্চি ছিল, কারণ এরকম ও। কার্ভ লাইনে গেছে, এরকম করে করে কার্ভে বসতে বসতে গেছে। ঠিক ঠিক ঠিক। এ কিন্তু সোজা বসেনি, আর্চেরা তো কার্ভ। তো আমার প্রত্যেকটা মাথার এখানে ডাউন, এখানে আপ, আবার এখানে ডাউন, এখানে আপ। মানে ছাঁচে ফেলে দিলে আমার হয়ে গেল? না, ওটাকে স্ক্র্যাচিং করতে হয়েছে, টাচিং করতে হবে। মানে স্ক্র্যাচ করে করে গ্রাইন্ড দিয়ে দিয়ে ঘষে ঘষে ওইভাবে পুরো সেট করা হয়েছিল। প্রত্যেকটাই তাই, এটাও তাই। এটাও যখন লাগানো হয়েছে, ও তো এরকম যায়নি, ও তো গেছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন এই কোণা দেখো, ডিজাইনটা দেখো, এই কারণে এখানে শেষ করা হয়েছিল, এই কোণাটা এই কোণা কাটা হয়েছিল, তারপরে গিয়ে গেছে, এরকম করতে ঘুরতে 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 করতে গেছে। এবং মানে প্রচুর ডিফিকাল্ট ছিল মানে কাজটা করা। কিন্তু আমার যেটা হয়েছে, আমার শিক্ষাটা হয়েছে যে কি করে একটা কাজকে দাঁড় করানো। এবং সত্যি সত্যি বলো, আজকে মানে এটা ভগবানের আশীর্বাদ বলতে পারি, আমাকে দিয়ে এই কাজটা হলো কেন। স্পিরিচুয়াল দিকটা যদি দেখি, ধরো আমি আমি অনেকগুলো হয়েছে। আমি প্রথমবার যখন কালীঘাট মন্দিরে যাই, তখন ধরো যেটা হয়, আমি কিন্তু মাকে দর্শন করছিলাম না, একটা কারণ, সেরকম আমার মা মারা গেছে 1 বছর হয়নি, সেটা আমার মাথায় ঘুরতো। আমি আউটার ওয়ালে কাজ করছি, কিন্তু কখনো দর্শন করতে যাইনি। যেদিনকে আমার 1 বছর পূর্ণ হলো, সেদিনকে আমি মাকে দর্শন করতে যাই। বিশ্বাস করো, আমি আর আমার মানে সহধর্মিণী সেদিনকে দুজনে কোনো কাজে গেছি আর কি। প্রথমবার আরও অনেকে ছিল, নাম বলছি না। আমরা প্রথমে গিয়ে এই চালায় বসি, মানে মায়ের সামনেটাতে, দালানটাতে আর কি, দরজা খুলবে দেখবো। এবং বিশ্বাস করো, সেকেন্ডের তখন ক্যামেরা অন, মানে ক্যামেরা তখন আমাদের অভিজিৎ ক্যামেরা নিয়ে রেডি, যে আমাদের শ্যুট করছে আর কি, ডকুমেন্টেশন করা হয়েছিল তো, এখন এরকম কিছু কিছু আছে পার্ট। তো হঠাৎ করে মন্দির দরজা খুলবে হই হই, মা খোলা হচ্ছে। এবং এমন প্রেশার এলো, আমি, আমার মানে দাদা, মানে বন্ধু, মানে আর্টিস্ট দাদা, তার স্ত্রী, সবাই আমরা বাইরে বেরিয়ে এলাম, মাকে দেখতে পেলাম না। এবং তারা চলে গেলেন, খুব মন খারাপ, যে দেখো তমাল, আমরা এসেছিলাম, মায়ের দর্শন হলো না। আমারও খুব মন খারাপ এলো। এবং তার মধ্যে একটা ফোনও এলো, এই আজকে না আমাদের দেখার কথা, পারমিশন নিতে হতো কারা কারা যাচ্ছে। আমাকে গেটে ফোন নাম্বারটা অ্যালট করতে হতো, এবং ওরা ফোন নাম্বার ক্লিক করলে সেই মানুষটাকে জানতে পারতো, কারণ তখন শোনার কাজ হচ্ছে ওপরে। মানে তুমি যখন যাকেই নিয়ে যাও, তুমি যদি যাও, তো আমাকে বলতো আমার বন্ধু আছে, বলে ফোন নাম্বারটা দিয়ে যাবেন। তো গেটের সিকিউরিটি কিরকম চেক হতো, তোমাকে জিজ্ঞাসা করতো না, ফোন নাম্বারটা ক্লিক করতো, করলে হোয়াটসঅ্যাপে ছবি আসতো, যে না আসতো তখন বলতো স্যার ছবি আসেনি, ওই ছবি দেখে ওরা মিলিয়ে নিত যে তুমি ঢুকছো। বুঝতে পেরেছি। মানে মজার ছিল আর কি।
তো গেছি আমি, তখন দেখি হঠাৎ করে বলছে তমালদা, ভট্টাচার্যবাবু এসো, মা খালি আছেন। তো আমি আমার স্ত্রী গেলাম এবং সেই প্রথমবার আমার ওরম মায়ের দর্শন, মায়ের পায়ের নিচের তলার যে পা আছে, উপর পা, সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ থাকা, এবং অসাধারণ একটা মূর্তি, জানো তো, মানে তোমাকে বলবো মায়ের মূর্তিটা কোথাও একটা টান আছে। এবং ওই কারণে আমার কোথাও মনে হয়েছে কালীঘাটে এত ডিজাইন থাকা সত্ত্বেও কেউ দেখেনি কেন, সবাই গেছে মা সোজা গেছে। মা হ্যাঁ, পুজো দিয়েছে, বেরিয়ে এসেছে। এত ডেকোরেশন কেউ দেখেনি। আমার সৌভাগ্য, রিলায়েন্সের জন্য আমি দেখতে পেয়েছি, এবং আমি রেগুলার ওই 60 ফিট উঠতাম মইবে, আমার নেশা হয়ে গেছিল। আমি স্কুল থেকে ফিরতাম, ফিরে কতদিনের মধ্যে এটা হয়েছে? এটা হয়েছিল তোমার, আমি কাজটা অ্যাসাইনমেন্টটাই পাই হচ্ছে ধরো ওই নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে, নভেম্বরের গোড়ায়, সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ এরকম। শেষ হয় হচ্ছে আমাদের মোটামুটি মার্চের মধ্যে ডান। আমরা যতটা শুনেছি যে ওই কালীঘাটের মাথায় চূড়ায় সোনার আছে, হ্যাঁ। এটা কি সত্যি সোনার আছে? একদম একদম, তার ডকুমেন্টেশন আমার কাছে আছে। এবং তুমি দেখো এখানে একটা পেপারে বোধহয় ওরা ছবিও দিয়েছে সোনারটা, সেটা প্রথম বেরোয় হচ্ছে অনেক, এখানে অনেকগুলো আছে, এটা দেখাচ্ছি। এই যে সোনার গাছটা হচ্ছে প্রথম এটা পুরোটা সোনা? এটা সোনার, বাপরে বাপ। মানে সোনার পাত লাগানো। প্রথম এটা ফিচার করে হচ্ছে, অন্য সময় হচ্ছে কভার স্টোরি হয়, এই সময় যে ম্যাগাজিনটা আছে সুমন্তরা করে আর কি, সুমন্ত এডিটর। হুম। ওরা লেখে কালীঘাট মন্দির এখন শিল্পের পীঠস্থান। তো তারা একটা সুন্দর একটা ফিচার, কল্যাণদার নামও ছিল, কল্যাণদা যেহেতু কনজারভেটিভ আর্কিটেক্ট ছিলেন আর কি। তো মানে আমার জার্নি, কালীঘাট জার্নি একটা মজার, মানে যেমন স্পিরিচুয়াল জায়গা থেকে আর শেখার জায়গা থেকে। তো এইটা আমি সাংঘাতিকভাবে পেয়েছি। টেরাকোটা রিভাইভ মানে রেনোভেশন বলো বা এই কাজটা বলো। ও আরেকটা মজা, কালীঘাট মন্দিরের মায়ের মাথার ওপর এবং পুরো ওপরটাতে না একটা ফ্রেস্কো ছিল। তো আমি আর সুরেশ, সেটা খুব মজার, কালী মাতা মায়ের ওপর পুরোটা ঢাকা, ঠিক আছে, কাভার করা প্লাইট দিয়ে, পেছনের সিঁড়ি, এবং পুজো চলছে নিচে, আর নিচে পুজোর আরতি হচ্ছে আমরা পেছন বেয়ে 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 বেয়ে, আমি আর সুরেশ একমাত্র উপরে না আর্কিটেক্ট উঠতে পারলো, না সাইড ইঞ্জিনিয়ার কেন উঠতে পারলো আমি জানি না। আমরা যেন উপরে উঠলাম, উঠে প্রত্যেকটা ডিটেল ফ্রেস্কোর ভিডিও আমার কাছে আছে, মানে এটা খুব রেয়ার। তার ফ্রেস্কোর ডিজাইনগুলোকে দেখলাম, এবং কিছু কিছু পরে রিটাচ করেছিল। আর যেটা খুব বাজে লেগেছিল যে নিচে তো আরতি ভারত, তার ধোঁয়া গিয়ে না পুরো ব্ল্যাক করে দিয়েছিল, মানে সেই ঝুলগুলো আমরা পরিষ্কার করে তার ডিজাইন, মানে সেটা খুব একটা আলাদা জার্নি, মানে মজা করে করে সেটা দেখলাম। পরে ফ্রেস্কোর কাজটা হয়েছে, ওরা রাজস্থান থেকে শিল্পী নিয়ে এসে, কারণ ওদের বাজেট হয়তো সুরের সঙ্গে পৌঁছায়নি, তো ওরা শিল্পী নিয়ে এসে কি হচ্ছে সেটা আমাকে বলেছে, কিভাবে কাজটা হচ্ছে। তো সেটা আমার জানার ছিল না, কিন্তু দায়িত্ব ছিল যে ফ্রেস্কোটাকে এত কাজটা হয়। দেখো আমি যেমন ধরো, লোকে বলে শিল্পী, কেউ বলে কালেক্টর, তো আমি তোমাকে এমন একটা জিনিস দিতে চাই, ঠিক আছে, এটা আমার সিগনেচার করাই ওয়ার্ক, আহা, সই আছে। দারুণ দারুণ। এটা সরা ফোক, সারা ঠিক ফোক। আছে, ফোক, সেটা তো ফোকটাও থাকলো কালেক্টর হিসেবে, তার সঙ্গে আমার ড্রয়িং, এটা তোমাকে উপহার দিলাম, ঠিক আছে। অপূর্ব।